4 বছর পর দেশে ফিরেছে ফায়াজ মালিক, একজন পাকিস্তানি বিজনেসম্যান। 4 বছর আগে সে পরিবারের উপর অভিমান করে ঘর ছেড়েছিল, আর তার কারণ ছিল আয়শা আমির, ফায়াজের স্ত্রী। যদিও তাকে সে দেখেনি, কিন্তু শুনেছে বয়স 15। আর এদিকে ফায়াজ তখন 25-এ পা দিয়েছে। অর্ধবয়সী কোনো মেয়ের সাথে সংসার করবে না বলে যেই দেশ ছাড়ল, আম্মির অসুস্থতার জন্য তার পাকিস্তানে ফিরে আসা। ফোনে তাকে যা জানানো হয়েছিল তার থেকেও বেশি খারাপ অবস্থা তার মায়ের। ফায়াজ বাড়িতে ঢুকে আগে মায়ের সাথে দেখা করতে যায়। এতদিন পর নিজের একমাত্র পুত্রকে দেখে আবেগাপ্লুত হয়ে ওঠে মার্জান বিবি। অন্য সময় হলে বুকে জড়িয়ে নিত, কিন্তু এখন তার ওঠার শক্তিটুকু নেই। শরীরে ভারী ভারী যন্ত্র। ফায়াজ মায়ের মুখের কাছে হাঁটু গেড়ে বসে বলে, এসব কি করে হলো আম্মি? মার্জান কথা বলতে পারে না, শুধু কাঁদে। অক্সিজেন মাস্কটা খুলে ফেললে ফায়াজ ব্যস্ত হয়ে পড়ে। আম্মি কি করছো? আমি ফায়াজ আধো আধো কণ্ঠে মার্জান বলে, আমি বোধহয় আর বাঁচব না রে। এসব বলো না আম্মি, আমি এসে গেছি না, আর কিচ্ছু হবে না তোমার। মরার আগে একবার আমার আয়শুকে এনে দিবি বাবা? ফায়াজ খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করে, আয়শুটা আবার কে? মার্জানের শ্বাস আটকে আসতে লাগলো। আবারও অক্সিজেন মাস্ক পরিয়ে দিল নার্স তাকে। ফায়াজ নিজের ঘরে চলে গেল ফ্রেশ হতে। ফায়াজের ঘরটা দোতলায়। ফায়াজের অনুপস্থিতিতে ওই ঘরটায় অন্য কারো প্রবেশ নিষিদ্ধ, কিন্তু দেখে মনে হচ্ছে ঘরটা আজই পরিষ্কার করা হয়েছে। ফায়াজ শাওয়ার নিয়ে নিল। পরনে একটা সাদা তোয়ালে পরে আয়নায় নিজেকে দেখে নিল। জিম করা বডি, ধবধবে সাদা ফর্সা শরীর, চুলগুলো থেকে টুপটাপ পানি ঝরছে। লাগেজ খুলে একটা ট্রাউজার বের করে পরে নিল। কাবার্ডে নিজের গেঞ্জি খুঁজছে, অমনি হাতে এলো এক মেয়েলি বস্তু। ফায়াজ অবাকের 7ম পর্যায়ে। তার আলমারিতে মেয়েদের পোশাক, এটা কি করে? ফায়াজ জিনিসটা হাতে নিয়ে চিৎকার করে ডাকে, শৈলী, শৈলী! ফায়াজের ঘরটা শৈলী গুছিয়ে রাখে। সম্পর্কে ফায়াজের চাচাতো বোন। মেয়েটার বাবা মা নেই, এখানেই বড় হয়েছে ছোট থেকে। মনে মনে ফায়াজকে অসম্ভব ভালোবাসে। ফায়াজের সবকিছু গুছিয়ে রাখে, কিন্তু প্রকাশ করার সাহস পায়নি কখনো। দৌড়ে এসে হাজির হয় ফায়াজের সামনে। জি ভাইজান। ফায়াজ শৈলীর মুখের সামনে ঝুলিয়ে বলে, এটা তোর? শৈলী চোখ মুখ খিচে বন্ধ করে 2 দিকে মাথা নাড়ায়। ফায়াজ আবারও বলে, এসব রাখছিস আজকাল আমার ঘরে? না না ভাইজান, ওসব আমার না, আয়শা আপার হবে হয়তো। আয়শা নাম শুনে কৌতূহলী দৃষ্টিতে তাকায় ফায়াজ। আয়শা মানে মা যাকে? আম্মা আয়শা আপাকে আয়শু বলে ডাকে। ফায়াজ বিরক্তি নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, সে যাই হোক, কে সেটা? শৈলী তাকাতে পারছে না, চোখ মুখ বুঝেই উত্তর দিল, আয়শা আপা তো আপনার বউ। ধরাম করে দরজাটা লাগানোর শব্দে চোখ খুলে তাকায় শৈলী। ফায়াজ তার মুখের ওপর দরজা আটকে দিয়েছে। শৈলী দ্রুত স্থান ত্যাগ করল। দরজা আটকে ফায়াজ অনেক ভাবছে এই ফালতু বিয়েটার পরিণতি নিয়ে। চোখ বন্ধ করে ভাবে ফায়াজ, কে এই আয়শা? কোথায় তার ঘর? কেমন দেখতে সে? 4 বছর আগে 15 হলে এখন তার বয়স 19 চলছে। আর বিয়ে যখন হয়ে গেছে তাহলে সে কোথায়? আম্মি নিয়ে আসতে বলল, মানে এতদিন কি সে এই বাড়িতে থাকেনি? এসব চিন্তাভাবনার মাঝে শৈলী খেতে ডাকল। নিচে এসে খাবার টেবিলে বসল ফায়াজ। টেবিলে তার সব পছন্দের খাবার। ফায়াজ বলল, আম্মা খেয়েছে? শৈলী ফায়াজের পাতে খাবার দিতে দিতে বলল, হ্যাঁ, নার্স নিজেই খাওয়াই। তুই খেয়েছিস? শৈলী বলল, না, বড় বাবা আসলে খাবো। ফায়াজ খাওয়া থামিয়ে বলে, কোথায় আব্বু? এসেছি পর থেকে তো দেখছি না, একটা কাজে করাচি গেছে। ফায়াজ আবার খাওয়ায় মন দিল। শৈলী পাশেই দাঁড়িয়ে আছে, এক মনে ফায়াজের খাওয়া দেখছে। ফায়াজের ডাকে তার ভ্রম ভাঙল। আচ্ছা, আয়শার বাড়ি কি আমাদের এখানেই, মানে ইসলামাবাদের ভেতরই? আয়শা বলল, না, ওনার বাসা বাংলাদেশে। বাংলাদেশের কথা শুনে বেশ অবাক হয় ফায়াজ। বাংলাদেশ? আমি যে তাকে নিয়ে আসতে বলছে বারবার, তাহলে আমাকে তো। ফায়াজের কথা শেষ হওয়ার আগেই শৈলী বলে, বড় বাবা নিয়ে এসেছে আপাকে, এখনও বাড়িতে আসেনি, তাকে সাথে করেই করাচি গেছে। ফায়াজ বিস্ময় বলে, করাচি কেন? সেটা তো আমায় বলেনি। রাত প্রায় 12টার কাছাকাছি। ফায়াজ ব্যালকনিতে বসে। বাইরে ঝোড়ো হাওয়া বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মধ্যে। বৃষ্টি হবে মনে হয়। উঠে গিয়ে ব্যালকনির রেলিং ধরে দাঁড়ায়। নিচে গাড়ির হর্ন শোনা যায়। তার বাবা ও বোরকা পরিহিত একটা মেয়ে বাড়িতে ঢুকলো। ফায়াজ সাথে সাথে নিচে চলে যায়। গিয়ে দেখে তার বাবা আহসান মালিক শৈলীর সাথে কথা বলছে। বাবাকে জড়িয়ে ধরল ফায়াজ। এতদিন পর ছেলেকে পেয়ে চোখের পানি বাঁধ মারল না ফায়াজের বাবার। অনেক আবেগ অনুভূতি আদান প্রদান হলো বাবা ছেলের মাঝে, কিন্তু এরই মধ্যে ফায়াজের চোখ খুঁজছে সেই নারীটিকে। ফায়াজ ঘরে এসে ভাবতে লাগলো, কোথায় গেল মেয়েটা? ধুর, আমি কেন ওই মেয়ের কথা ভাবছি? ফজরের আজানে ঘুম ভাঙল ফায়াজের। বাইরে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রুমে নামাজ পড়ে নিল। কফির নেশা ধরল। রান্নাঘরে যাওয়ার সময় দেখল তার পাশের ঘরে আলো জ্বলছে।
দরজা খোলা, তবে পর্দা দেওয়া। বাতাসে পর্দাগুলো সরে যাচ্ছে এদিক ওদিক। ফায়াজ দেখল সাদা হিজাবে এক অপরূপা সুন্দরী নারী মোনাজাতরত অবস্থায় হাত মুখে বুলিয়ে উঠে দাঁড়ালো নারীটি। জায়নামাজ ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় রাখল। হিজাব উন্মুক্ত করে স্বাভাবিকভাবে মাথায় ওড়না দিয়ে ফায়াজের পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ফায়াজ হাঁ করে তাকিয়ে রইল। আজব, মেয়েটা অন্ধ নাকি? জলজ্জান্ত একটা মানুষ সামনে দাঁড়িয়ে এমনভাবে গেল যেন কাউকে দেখলই না। আয়েশা সোজা রান্নাঘরে চলে গেল। চা বানালো। তার দুধ চা খুব পছন্দের। রান্নাঘরে গিয়ে আগে চা বানায়, সেটা খায় আর রান্না করে। কাপে চা ঢেলে পাত্রটা ভিজিয়ে রাখল। আপনাকেও দেব নাকি শৈলী আপা? শৈলী চুপ থাকে, মনে মনে ভাবে মেয়েটা একবারও পিছনে ঘুরল না, তবুও দেখল কি করে যে আমি এখানে। আয়েশা মুচকে এসে বলল, এ বাড়িতে একমাত্র আপনি ঘণ্টাওয়ালা নুপুর পরেন, শব্দ পেয়েছিলাম। নিন চা খান। শৈলী চায়ের কাপ হাতে নিয়ে এক মনে তাকিয়ে থাকে আয়েশার দিকে। সিঁড়ি থেকে দুধ চায়ের ঘ্রাণ পাচ্ছে ফায়াজ। আয়েশাকে ঢুকতে দেখে সে আর ঢোকেনি রান্নাঘরে। শৈলী চায়ে চুমুক দিতে দিতে কাজে হাত লাগাতে যায়। আয়েশা বলে, আমি যে কয়দিন এ বাড়িতে আছি আপনাকে কোনো কাজে হাত দিতে হবে না শৈলী আপা। শৈলী চা নিয়ে ঘরের ভেতরে চলে গেল। আয়েশার কথা ভাবছে, মেয়েটার ভেতর কিছু অদ্ভুত ক্ষমতা আছে। মনের কথা মুখ দেখে বুঝে ফেলে কেমনে? তবে কাজে না করার বিষয়টা ভালো লাগলো না শৈলীর। মনে হলো যেন নিজের সংসার থেকে কেউ তাকে বের করে দিল। অন্যমনস্ক থাকায় ধাক্কা লেগে গেল ফায়াজের সাথে। ফায়াজ কপাল কুঁচকে বলল, দেখে চলতে পারিস না নাকি? আর হাতে কি এটা? যা আমার জন্য কফি নিয়ে আয়। শৈলী অসহায় ভান ধরে অন্যদিকে ঘুরে বলল, তোমার বউ আমায় রান্নাঘরে ঢুকতে নিষেধ করেছে, আমি যাব কি করে? ফায়াজ রেগে বলল, আমার বাড়ি, আমার ঘর, আমার রান্নাঘর, তোকে কে ঢুকতে দেয় না? আর বউ কিসের বউ? কে তাকে বউ মানে? এবারের কর্তী হতে এসেছে সে? সিঁড়ির নিচ থেকে সবটা শুনল আয়েশা। কয়েক সিঁড়ি উপরে উঠে বলল, আমি কারো বউ হতে আসিনি শৈলী আপা, আর না এবারের কর্ত্রী। আম্মা অসুস্থ, সেজন্য এসেছে। আপনি সবসময় রান্নাবান্নার কাজ করেন, আপনার আরাম হবে বলেই বলেছিলাম। যে কদিন আমি আছি আপনার কাজ করতে হবে না। তার মানে এই নয় আমি আপনাকে রান্নাঘরে ঢুকতে বারণ করেছি। শৈলীর অবস্থা তখন ধরা পড়া চোরের মতো। আমতামতা করে বলল, না আপা, মানে আমি সেভাবে বলিনি। আসলে ভাই শৈলীর কথা শেষ হওয়ার আগেই আয়েশা ঠান্ডা গলায় বলল, সামনে থেকে সরুন, বাবার জন্য চা নিয়ে যাচ্ছি। আহসান মালিক সিঁড়ি দিয়ে নামছিলেন। কোথাও যেতে হবে না আম্মা, এই তো আমি এসে গেছি। আয়েশার হাত থেকে চায়ের কাপ নিয়ে এক চুমুক দিয়ে বলল, বাহ আম্মা, তোমার হাতের চা যেন অমৃত। তা ননদ ভাবিতে কি কথা হচ্ছিল? আয়েশা শৈলীর দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, ওই ননদরা যা করে, পেছনে পেছনে বদনাম। শৈলী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ফায়াজ হাঁ করে তাকিয়ে আছে আয়েশার দিকে। দেখে মনে হয় না মেয়েটা এত কথা জানে। ফর্সা টুকটুকে চেহারা, পাতলা গরণ, কালো ত্রিপিসে যেন পরি লাগছে। গলার স্বর্ণের চেইনটা চিকচিক করছে। আহসান মালিক আর আয়েশা নিচে চলে যাচ্ছে। আয়েশা শ্বশুরকে জিজ্ঞেস করল, পেপারগুলো রেডি বাবা? আহসান আয়েশার কাঁধ ধরে নিচে চলে গেল। ফায়াজ কপাল কুচকে দেখল তাদের চলে যাওয়া। কিসের পেপারের কথা বলল মেয়েটা? শৈলী মাথা নিচু করে কাঁদছে। ফায়াজ শৈলীর মাথায় গাঁটটা মেরে বলল, তোকে কাদার মতো কিছু বলা হয়নি শৈলী, গিয়ে ভাবির কাছে ক্ষমা চেয়ে নিবি। শৈলী কাঁদো কাঁদো গলায় বলল, এ না বললে তুমি তাকে বউ মানো না? ফায়াজ বলল, আমি বউ মানি না তো কি, তুই ভাবি মানবি? শৈলী সম্মতি দিয়ে ওপর নিচ মাথা নাড়ায়। মালিক বাড়িতে আয়েশার আরও একটা দিন কাটে। পরদিন ভোরবেলা উঠেই রান্নাঘরে যায়। রোজকার মতো চা খেতে খেতে নাস্তা বানায় সকলের জন্য। মার্জানের জন্য স্যুপ বানায়। তারপর কাপড় ধুয়ে ছাদে মেলতে যায়। ফায়াজ সবসময় পর্যবেক্ষণ করে আয়েশাকে। মেয়েটা কেমন অদ্ভুত। মানুক আর না মানুক সে তার স্বামী, কিন্তু সবসময় এমন আচরণ করে যেন চিনেই না। কাপড়ের ভারী বালতি তুলতে গিয়ে কোমরে চোট লাগে আয়েশার। ফায়াজ দৌড়ে যায়, ব্যস্ত হয়ে বলে, কি হলো, লেগেছে? কোথায় লেগেছে? দাও, আমি নিয়ে যাচ্ছি। আয়েশার কোনো হোলদোল নেই, এমন করে আছে যেন শুনতেই পায়নি। সোজা হয়ে দাঁড়িয়ে বালতিটা তুলে ছাদের দিকে হাঁটা দিল। ফায়াজ আহম্মকের মতো দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ হয়ে গেছে, তবুও আয়েশা ছাদ থেকে আসছে না। নাস্তা করার সময় হয়ে গেছে। ফায়াজ নিজেই ছাদে চলে গেল দেখতে। আয়েশা ফোনে কারোর সাথে কথা বলছে। হ্যাঁ আম্মু, চৈত্র মাসের আর কয়েকটা দিনই তো আছে। আর এই যে, ফায়াজের ডাকে আয়েশা কথা বন্ধ করলো, পেছনে ফিরল না। ফায়াজ বলল, খাওয়ার সময় হয়ে গেছে, নিচে চলো। আয়েশা আবারও কথা শুরু করলো ফোনে। ফায়াজ আর কথার উত্তর দিল না। মানুষটার প্রতি যেন তার বড্ড ঘৃণা। ফায়াজ নিজের রুমে চলে আসলো। শৈলী খেতে ডাকলো। ফায়াজ মনে মনে ভাবছে, বউটা কি সুন্দর, কিন্তু আনরোম্যান্টিক। ইস, এত সুন্দর বউ রেখে এতদিন দূরে ছিলাম। বাবাকে বলতে হবে আমি বউ মেনে নিয়েছি। যাই। সকলে একসঙ্গে খেতে বসেছে। আয়েশা মার্জানকে খাইয়ে দিয়ে এসেছে। ফায়াজ এসে টেবিলে বসল। আয়েশা আহসান মালিক আর শৈলীর সাথে ফায়াজের প্লেটেও খাবার দিল। এতটা বোধ হয় আশা করেনি ফায়াজ। তবে সবার মধ্যে একজনকে খাবার সার্ভ করবে না এমন শিক্ষা আয়েশা পায়নি। খাওয়ার মধ্যে ফায়াজ শৈলীকে ইশারা করে আয়েশার কাছে ক্ষমা চাইতে। শৈলী আয়েশাকে ডাকে, আয়েশা আপা। আয়েশাকে আপা বলায় চোখ রাঙানি দেয় ফায়াজ।
শৈলী ভয়ে ভয়ে আমতা আমতা করে বলে, মানে ভাবি, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দেবেন। আয়শা নিরুত্তর, নিশ্চুপ। বেশ কিছুক্ষণ পর বলল, আমাকে ওই নামে আর ডাকবেন না আপা। আর রইল বেয়াদবির কথা, সেসব বাদ দিন। আমি কদিনের অতিথি মাত্র, 4-5 দিন পরই ফিরে যাব। আপনাদের বাড়ি, আপনাদের সংসার, সব আপনাদেরই থাকবে। 4-5 দিন থাকার কথা শুনে ফায়াজ চোখ বড় করে তাকায় বাবার দিকে। ফায়াজের বাবা বলে, তোর কথা খুব মনে পড়বে রে আম্মা, এই বাপটাকে কখনো দেখতে আসবি না? আয়শা মুচকি হেসে বলল, আপনি যাবেন বাবা, দেখে আসবেন আমায়। আমার আর আশা হবে না। ফায়াজ খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়, থপথপ পা ফেলে নিজের ঘরে চলে যায়। দুপুরে গোসল সেরে চুল মুছছে আয়শা। এমন সময় ফায়াজ দরজায় নক করল। আসতে পারি? আয়শা পেছন ফিরে দেখল, কিন্তু উত্তর দিল না। ফায়াজ রুমে ঢুকল। খুব সুন্দর সাজানো গোছানো ঘর। মেয়েটা বোধহয় খুব সংসারী। ফায়াজ খাটের উপর বসে বলল, তোমার বাসা বাংলাদেশের কোথায়? আয়শা ছোট্ট করে উত্তর দিল, রাজশাহী। ফায়াজ আপাদমস্তক দেখল আয়শাকে। এই বউকে আবার মানে না বলেছিল সে? ভাবা যায়, আমেরিকায় কত নারীর শরীর ছুঁয়েছে সে। কই, কোনো শরীরে এমন আকর্ষণ, এমন সৌন্দর্য তো ছিল না। ফায়াজ শুকনো ঢোক গিলল। নিজেকে নিয়ন্ত্রণ করতে অন্য প্রসঙ্গ তুলল ফায়াজ। আচ্ছা, শৈলীর কথা কিছু মনে করো না, বাচ্চা মানুষ, বুঝেনি। আয়শা মুচকি হাসল। ফায়াজ আয়শার হাসি দেখে বলল, হাসছ কেন? আয়শা হেসে উত্তর দিল, আপনার বাচ্চা মানুষটা বয়সে আমার 2 বছরের বড়। ফায়াজ বলল, তবুও তুমি এই বাড়ির বউ। থামুন, আমি কারো বউ নই। ফায়াজ তাকিয়ে রইল আয়শার দিকে। আয়শা বেরিয়ে গেল ঘর থেকে। ফায়াজ গেল তার বাবার ঘরে। বাবা, আমি আয়শার সাথে সংসার করতে চাই। হঠাৎ ফায়াজের মুখে এমন কথা শুনে অবাক বনে যায় আহসান মালিক। কি বলছো? মাথা ঠিক আছে তোমার? ফায়াজ চোয়াল শক্ত করে বলে, আমি সব ভেবেচিন্তে বলছি। এতদিন ও ছোট ছিল তাই আপত্তি করেছি, কিন্তু এখন ও বড় হয়ে গেছে বাবা। কিন্তু আয়শা কি মানবে? ফায়াজ বাবার হাত ধরে বলল, বাবা, আম্মি যে এত অসুস্থ আমি জানতাম না, বিশ্বাস করো। আম্মির এমন দশা হবে জানলে আমি কোনো কালেই তোমাদের অবাধ্য হতাম না। আমি আর আম্মিকে কষ্ট দিতে চাই না। আহসান মালিক ছেলের হাত ধরে বলে, আমি আয়শার সঙ্গে কথা বলে দেখি। এত কেন চিন্তা করছো বাবা? কেন মানবে না আয়শা? আহসান মালিক খানিকক্ষণ চুপ থেকে বলল, কারণ তোমাদের ডিভোর্সের কাগজপত্র অলরেডি চলে এসেছে, তুমি সাইন করে দিলেই। আহসান মালিকের কথা শেষ হওয়ার আগে ফায়াজ ফুলদানিটা সজোরে ছুঁড়ে মারল টাইলসের ওপর। তার এক অংশ এসে পড়ল আয়শার পায়ের কাছে। আয়শার হাতে খাবারের ট্রে। অবাক চোখে চেয়ে আছে তাদের দিকে। আহসান মালিক ফায়াজের জিদ খুব ভালো করে জানে। ফায়াজ চিৎকার করে বলল, আমার অনুমতি ছাড়া আমার বউকে ডিভোর্স দেওয়ার কথা এবারের লোকেরা ভাবল কি করে? আহসান মালিক বললেন, কি করে ভাবলো জানতে চাচ্ছ? এসো। ফায়াজের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আয়শার সামনে। আয়শা নিরীহ চোখে চেয়ে আছে। আয়শার দিকে দেখিয়ে আহসান মালিক বলল, এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, পাথর হয়ে গেছে, পাথর। ফুটফুটে মেয়েটি, চোখের নিচটা দেখেছ, কালি পড়ে গেছে, রোজ একটু একটু করে মরছে। ফায়াজের রাগ যেন একটু একটু করে কমতে লাগলো। আয়শাকে এক মনে দেখে যাচ্ছে। আহসান মালিক আবার বলল, বাঙালি মেয়েও বিয়ের পর স্বামী পরিচয় না দিলে এদের জায়গা হয় কোথায় জানো? সবার পায়ের তলে। এতগুলো দিন সমাজের কটু কথা লাঞ্ছনা নিয়ে বেঁচে আছে। স্বামী ছেড়ে দিলে সেই মেয়েকে বাঙালি সমাজ অপয়া বলে, অপয়া। বোঝো কেন মুক্তি দিতে চাচ্ছি? ওইটুকু মেয়েটাকে ফেলে যখন চলে গিয়েছিলে, ডানাকাটা পাখির মতো ছটফট করেছে ছোট্ট মেয়েটা। এখন যখন সবটা হয়ে গেছে, এখন এসেছো তেজ দেখাতে? আয়শার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ফায়াজ মালিক চোখের পানিটুকু মুছে দিয়ে বলল, তুই কাঁদিস না আম্মা, আমি তোকে এমন ছেলের হাতে তুলে দেব যে তোকে রানী করে রাখবে। ফায়াজ বড় বড় চোখ করে তাকিয়ে আছে বাবার দিকে। আয়শা খাবারের ট্রে টেবিলে রাখল। চোখ মুছতে মুছতে বের হয়ে গেল ঘর থেকে। ফায়াজ বাবাকে বলল, আমি অপরাধ করেছি বাবা, শাস্তি দাও। তবুও যদি আয়শা তোকে ক্ষমা করে তবেই তুই ক্ষমা পাবি। যা, ওর সাথে কথা বল। ফায়াজ আয়শার ঘরের দিকে চলে যায়, কিন্তু আয়শা ঘরে নেই। শৈলীকে ডাকে, শৈলী, এই শৈলী। জি, তোর ভাবি কই রে? ভাবি ডাক শুনে শৈলীর গায়ে যেন আগুন ধরে যায়। আছে বোধহয় রান্নাঘরে। ফায়াজ দৌড়ে রান্নাঘরে যায়। আয়শা কেকের ব্যাটার তৈরি করছে। ফায়াজ পেছন থেকে ডাকে, আয়শা। আয়শা বরাবরের মতো উত্তরহীন, নিজের কাজ করে যাচ্ছে। ফায়াজ আয়শাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, তুমি এমন কেন? বাবার সাথে কথা বলো, আম্মির সাথে কথা বলো, বোনের সাথে কথা বলো, কিন্তু আমার সাথেই বলো না। আয়শা শান্তভাবে বলল, বোন? ফায়াজ বলল, আয়শা, আমায় ক্ষমা করা যায় না? আয়শা বলল, যায়, তবে ক্ষমা করতে চাচ্ছি না। কেন আয়শা? মানুষকে সুযোগ দেওয়া উচিত নয়? আয়শা ওভেনে কেকের ব্যাটারটা বসিয়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। ফায়াজও গেল পেছন পেছন। আয়শা বাগান থেকে কয়েকটা হলুদ গোলাপ ছিঁড়ে নিল। গোলাপ হাতে নিয়ে আয়শার মনে পড়ল সেদিনের কথা। আয়শা এ বাড়িতে প্রথম এসেছে, তখন ছোট ছিল, অত বোঝেনি। বাগানে এসে একটা হলুদ গোলাপ ছিঁড়েছিল বলে কি ঝগড়া শৈলী। এগুলো দিয়ে নাকি ফায়াজ আর তার বাসর সাজানোর কথা ছিল। আয়শা হাসল। ফায়াজ মুগ্ধ চোখে দেখল সেই মায়াবী হাসি। একটা ফুল ছিঁড়ে আয়শার কানে গুজে দিল। আয়শা ফুল হাতে নিয়ে বলল, এই গাছগুলো আমি লাগিয়েছি শুধু এই লাল গোলাপটা ছাড়া। ওটা আপনার হবু বউ লাগিয়েছে।
দয়া করে এই ফুলের স্পর্শ আমায় দেবেন না, ঘৃণা হয় বড্ড। ফায়াজ অবাক হয়ে বলল, হবু বউ মানে? আয়শা বাড়ির ভেতর চলে গেল। কাল মারজানের জন্মদিন, বিশাল পার্টি দিচ্ছে আহসান মালিক। মারজান এখন একটু সুস্থ, তাকে খুশি করতেই এই আয়োজন। বিকেলে কলিং বেল বাজতেই দরজা খুলল শৈলী। ওপাশে এক সুদর্শন যুবক। পাকিস্তানিরা সুন্দর হয়, তবে এই বাঙালি যুবক যেন তাদেরও হার মানাবে। সামনে থেকে যুবকটি বলল, আসসালামু আলাইকুম শৈলী। ওয়ালাইকুম আসসালাম। আয়শা আপা, দেখো কে এসেছে। মিষ্টির প্যাকেটগুলো শৈলীর হাতে দিয়ে মুরসালিন বাড়িতে ঢুকল। আহসান মালিক এসে জড়িয়ে ধরল তাকে। আরে বেটা, কতদিন পর এলে। মুরসালিন মুখের হাসি ধরে রেখে বলল, আশা হয় না আঙ্কেল। আয়শা মুরসালিনকে দেখে দ্রুত পায়ে বসার ঘরে এলো। ফায়াজ সেখানে বসে ল্যাপটপে কাজ করছিল। অবাক হয়ে দেখছে, ছেলেটাকে চেনেও না সে। আয়শাকে দেখে মুরসালিন জড়িয়ে ধরল। আয়শা বলল, আমি ভেবেছিলাম তুমি আসবেই না। আহসান মালিক বলল, আসবে না মানে? এবার না আসলে ওর খবর করে দিতাম। আয়শাকে জড়িয়ে ধরতে দেখে ফায়াজের গা জ্বলে যাচ্ছে, হাত মুষ্টিবদ্ধ করে নিল। মুরসালিন বলল, আঙ্কেল, আমি কিন্তু আয়শাকে নিয়ে ফিরব। এদিকে সব মিটমাট হয়েছে। একে তো আয়শাকে জড়িয়ে ধরেছে, তার উপর আবার নিয়ে যাওয়ার কথা। ফায়াজের রাগ তখন আগুনে ঘি ঢালার মতো। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো ফায়াজ। হুঙ্কার দিয়ে বলল, এই ছেলেটাকে? শৈলী বলল, উনি মুরসালিন ভাইয়া, আয়শা আপা চাচাতো ভাই। ফায়াজ আয়শার হাত মুরসালিনের হাত থেকে এক ঝটকায় ছাড়িয়ে নিল। আয়শাকে টানতে টানতে ঘরে নিয়ে গেল। খাটের ওপর এক প্রকার ছুঁড়ে ফেলল আয়শাকে। দরজা বন্ধ করে দিয়ে বলল, ভালো কথা বুঝিস না তুই? আজ তোর এমন হাল করব, আমায় ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করবি না। আয়শা স্থির হয়ে গেল। চোখগুলো আবদ্ধ রইল ফায়াজে। ফায়াজ হামলে পড়ল আয়শার উপর, কিন্তু আয়শা বাধা দিল না। আয়শার কোনো নড়চড় নেই। ফায়াজ আয়শার ঘাট থেকে মুখ তুলল। আয়শার চোখ বন্ধ, জ্ঞান হারিয়েছে। ফায়াজ তড়িঘড়ি করে উঠল। আয়শার চোখে মুখে পানির ছিটা দিল। আয়শার জ্ঞান ফিরল না। ওড়না ঠিক করে দিয়ে বাড়ির লোকেদের ডাকল, বাবা, বাবা, শৈলী। মুরসালিন দৌড়ে এলো সবার আগে, কিন্তু ফায়াজ ঘরে ঢুকতে বাধা দিল। মুরসালিন আর এবার বাধা মানল না। ফায়াজকে ধাক্কা দিয়ে রুমের ভেতর ঢুকে গেল। ডাকতে লাগলো আয়শাকে, আসু, আসু, ওঠ না বাবু, কথা বল, আসু রে। আহসান মালিকও ছুটে আসলো। কি হয়েছে আমার আম্মার? ফায়াজ, কি করেছিস তুই? ফায়াজ শুকনো কণ্ঠে বলল, ছেলে তার বউকে কি করেছে সেটা জানতে চেয়েছ? আহসান মালিক এবারে চুপ করে গেল। ফায়াজ মুরসালিনের কলার চেপে ধরে খাট থেকে নামালো। মারতে হাত ওঠানোর সাথে সাথে আহসান মালিক হাত ধরে ফেলল। হুঙ্কার দিয়ে বলল, বাড়ির অতিথিকে মারছ, অসভ্য কোথাকার। ও আয়শার ভাই। ফায়াজ হাত নামিয়ে নিল। কলার ঠিক করে দিয়ে বলল, সরি ভাই। আয়শার চোখ খুলল, মাথাটা এখনো ঘুরছে। আহসান মালিক আয়শার মাথায় হাত দিয়ে বলল, তুই ঠিক আছিস আম্মা? আয়শা আশ্বস্ত করল সে ঠিক আছে। ফায়াজ বলল, তোমরা বের হও, আয়শা বিশ্রাম নেবে। আহসান মালিক বললেন, তা তুমি এখানে কি করছো? তুমিও চলো। আহসান বাবার দিকে ফিরে বলল, বাবা, এটা আমার ঘর, আর আয়শা এখন থেকে আমার ঘরেই থাকবে। আহসান আয়শার দিকে তাকালো। আয়শা না করল। শৈলী বলল, ভাইজান, তুমি বরং যাও, আমি থাকছি আয়শা ভাবির সাথে। ফায়াজ চোখ রাঙানি দিলে চলে গেল শৈলী। ফায়াজের জেদের কাছে সবাই হার মানল। আয়শাকে রেখে বেরিয়ে গেল। ফায়াজ আয়শার পাশে বসে আয়শার মাথায় হাত বুলিয়ে বলল, এখন কেমন লাগছে তোমার? শরীর দুর্বল? খাওয়া দাওয়া করো না নাকি? একটুও বসতে দেখি না কখনো, খালি কাজ আর কাজ। আয়শার চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ফায়াজ পানিটুকু মুছে দিলে আয়শাকে বুকে টেনে নিল। ভোরে ঘুম ভাঙল আয়শার। ফায়াজ ঘরে নেই। আস্তে বিছানা ছেড়ে উঠল। নিচে অনেক কোলাহল শোনা যাচ্ছে। ব্যালকনি থেকে দেখল ডেকোরেশন প্রায় কমপ্লিট। আয়শা নিজের রুমে যাবে বলে দরজা টানতে বুঝতে পারল দরজা বাইরে থেকে লক করা। বাধ্য হয়ে ফায়াজের ওয়াশরুমে ফ্রেশ হলো। বের হয়ে দেখল ফায়াজ বসে আছে, টেবিলে অনেকগুলো খাবার। আয়শাকে বের হতে দেখে মুচকে এসে বলল, গোসল করেছ? আয়শা উত্তর দিল না, তার দিকে তাকালো না। দরজা খুলতে গেল, দরজা আবার লক করা। আয়শা বিরক্ত হয়ে ফায়াজের দিকে ফিরে বলল, আপনি চানটা কি? ফায়াজ সোফায় গা এলিয়ে দিয়ে বলল, গোসল করনি কেন? আমি এত সকালে গোসল করি না। ফায়াজ শয়তানি হাসি দিয়ে বলল, এতদিন করনি ঠিক আছে, এতদিন তো আর স্বামীর সাথে রাত কাটাওনি, আজ স্বামীর সাথে রাত কাটিয়েছ। আয়শা নাক ছিটকে বলল, ছিঃ, কি মুখের ভাষা। আরে রেগে যাচ্ছ কেন? কাল তো শুতেই চাইছিলে না, পরে মাঝরাতে তো এত কাছে টেনে নিলে আমার তো লজ্জাই করছিল। আয়শা হা করে চেয়ে রইল। ফায়াজ যে মিথ্যা বলছে তা সে ভালো করেই বুঝেছে। এর সাথে তর্ক করে লাভ নেই। আয়শা অনুরোধের স্বরে বলল, দিন না দরজাটা খুলে, আগে আমার সাথে খাবে, তারপরে। খাবার কে বানালো? শৈলী। শৈলীর নাম শুনে আয়শার মনে পড়ল সেদিনের ঘটনাটি। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ফায়াজ অবাক চোখে বলল, কাঁদছ কেন? আয়শা ফুপিয়ে ফুপিয়ে বলল, আপনি আমায় কলঙ্কিত করলেন সবার চোখে। ফায়াজ আয়শার মুখে আসার চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, স্বামীর সাথে রাত কাটালে বুঝে কলঙ্কিত হয়? আয়শা বলল, আপনি তো আর আমায় নিয়ে সংসার করবেন না, আমাদের ডিভোর্স কয়েকদিনের মধ্যেই। আপনার হবু বউ রেডি, শুধু আমায় কলঙ্ক দিলেন। ফায়াজ কপাল কুঁচকে বলল, এই হবু বউটাকে বলবা প্লিজ? শৈলী দরজা নক করল। ভাইজান, দরজাটা খুলো। ফায়াজ দরজা খুলে দিল। শৈলী ভেতরে আসলো।
তোমার ঘরটা গুছিয়ে দিতে এলাম ভাইজান। আয়শা মুচকে এসে বলল, নিজের হবু স্বামীকে ভাই বলছেন শৈলী আপা? ফায়াজ আয়শার কথায় বলল, কি যাতা বলছো আয়শা, মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিকই আছে। শৈলী আপাই তো বলল আমাদের ডিভোর্সের পর নাকি আপনি তাকে বিয়ে করবেন। জিজ্ঞেস করুন শৈলী আপাকে। শৈলী এদিক ওদিক তাকাতে লাগলো। কি বলবে এখন? ফায়াজ ধমকেশ্বরে বলল, কি রে বল, কি বলেছিস তুই? শৈলী কেঁদে ফেলল। আয়শা হেসে বলল, ছাড়ুন, আপনাদের নাটক আপনাদের কাছে রাখুন। শৈলী দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। ফায়াজ আয়শার পাশে বসে বলল, বিশ্বাস করো আয়শা, আমি এসবের কিছু জানি না, আর না কাউকে বিয়ে করব। আমি শুধু তোমার স্বামী। স্বামী নাম শুনে আয়শার ভেতরটা কেমন করে উঠল। ফায়াজ আয়শার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আয়শা বলল, আমাদের নিচে যাওয়া উচিত। ফায়াজ আয়শাকে নিজ হাতে খাইয়ে দিল। তারপর দুজনেই নিচে এলো। শৈলী দেখল আয়শার ঘাড়ে লাল রক্ত জমা। ফায়াজের আদর চিহ্ন আজ যেন আয়শাকে একটু বেশি সুন্দর লাগছে। পরনে ডার্ক গ্রিন কালার থ্রি পিস, মাথায় ওড়না দেওয়া। ফায়াজ হাত ধরে সিঁড়ি দিয়ে নামল। শৈলী বরাবরই হিংসা করে আয়শার এই সৌন্দর্যকে। এই সৌন্দর্যই বুঝি ফায়াজকে শৈলীর হতে দিল না। শৈলীর ধ্যান শুধু আয়শাতে। ফায়াজ নিজের পাশে বসিয়ে যত্ন করে খাবার খাওয়াচ্ছে আয়শাকে। আয়শা ফায়াজের কানে কানে বলছে, কি আশ্চর্য, আমি না রুম থেকে খেলাম, আর কত খাবো? ফায়াজ আয়শার কপালে চুমু দিয়ে বলল, শরীরের যা অবস্থা করেছ, নাও আর একটু। শৈলী খাওয়া ছেড়ে ওদের দেখছে। কি সুন্দর লাগছে দুজনকে। এমন ভাগ্যটা তো তারও হতে পারত। ফায়াজ এমন যত্ন করে শৈলীকে খাবার পরিবেশন করত। মুরসালিন শৈলীর পাশের চেয়ার টেনে বসল। শৈলী এবার মুরসালিনের দিকে তাকালো। আপাতমস্তক দেখল তাকে। মুরসালিন তাকে উদ্দেশ্য করে বলল, কেউ আবার খাবার ছেড়ে আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। শৈলীর চোখ যেন কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। কনুই দিয়ে গুতা মারল মুরসালিনের পেটে। মুরসালিন উফ করে উঠতেই সবাই তার দিকে তাকালো। সবার চাউনিতে জিজ্ঞাসা। মুরসালিন হেসে আমতা আমতা করে বলল, আসলে খাবারটা বেশি গরম ছিল, খেয়াল না করে মুখে দিয়ে ফেলেছি। আয়শা বলল, কিন্তু তুমি তো বরফি খাচ্ছ। আসলে ঠান্ডা বলতে গিয়ে গরম বলে ফেলেছি। শৈলী মিটমিট করে হাসছে। মুরসালিনও হাসল। বাড়িতে অতিথির সমাগম বাড়তে লাগলো। মারজানকে হুইল চেয়ারে বসিয়ে বাইরে নিয়ে আসলো শৈলী। মুরসালিন একটা শাড়ি এনে আয়শাকে দিয়ে বলল, এটা পরিস আজ। ফায়াজ কটমট চোখে তাকালো আয়শার দিকে। আয়শা পাত্তা না দিয়ে রুমে চলে গেল। শাড়িটা সুন্দর করে পরল, মাথায় হিজাব করল, হাতে চুড়ি পরে নিল। ফায়াজ আয়শাকে খুঁজছে, কোথাও খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে ছাদে চলে যায়। ছাদে শৈলী আর মুরসালিন খুব হাসাহাসি করছে। ফায়াজ কিছু না বলে চলে এলো সেখান থেকে। আয়শা সিঁড়ি দিয়ে নামে। ফায়াজ ছো মেরে নিয়ে চলে আসে। কখন থেকে খুঁজছি তোমায়? কোথায় ছিলেন আপনি? তুমি কোথায় ছিলে? রেডি হচ্ছিলাম। ফায়াজ আয়শার পরনে মুরসালিনের দেওয়ার শাড়ি দেখে বিরক্ত হলো। এটা খোলো। কেন? ভালো লাগছে না। জঘন্য লাগছে। আয়শা ভেঙচি কেটে চলে যেতে লাগলো। ফায়াজ টেনে ধরল, কোমর ধরে নিজের সাথে মেশালো। আমি তোমার জন্য একটা ড্রেস এনেছি, পরে দেখাবে? নিশ্চয়ই, দিন। ফায়াজ দুষ্টু হাসি দিয়ে বলল, এখন নয় ডিয়ার, রাতে। বলেই চোখ টিপ মারল ফায়াজ। আয়শা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। এই লোকটার সাথে অন্তত সে পারবে না। বাসায় এত মেহমান আর আমরা ঘরে বসে আছি। নিচে চলুন। সারা বাড়ি সুন্দর করে সাজানো। হাতে হাতে কাজ অনেকটাই করেছে শৈলী। তারপর রেডি হতে গেছে। লাল টুকটুকে একটা আনারকলি পরেছে। এই প্রথম শৈলী এত সেজেছে। আয়শাকে টেক্কা দিতেই হয়তো। তবে বিনা সাজে আয়শাকে তবুও শৈলীর চেয়ে হাজার গুণে সুন্দর লাগছে। শৈলীকে দেখে বাড়ির সকলে হা হয়ে গেল। সে কখনো এমন সাজে না। আয়শা শৈলীর থুতনি ধরে বলল, মাশাল্লাহ শৈলী আপা, আপনাকে যে কি সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। বিনিময়ে আয়শা এক টুকরো হাসি দিল। আয়শা আর ফায়াজ মেহমানদের আপ্যায়ন করছে। মুরসালিন শৈলীর পাশে এসে দাঁড়ালো। বাবা, দেখে মনে হচ্ছে জন্মদিন নয়, কারো বিয়ে। শৈলী আর চোখে একবার তাকিয়ে বাহুতে চাপড় দিল মুরসালিনের। মুরসালিন অমনি শৈলীর হাত খপ করে ধরে ফেলল। শৈলী অবাক হয়ে তাকালো মুরসালিনের দিকে। দুই চোখ দুজনকে দেখছে। মুরসালিন শৈলীর হাত ধরে টেনে বাইরে নিয়ে এলো। শৈলী অবাক হয়ে বলল, এখানে কেন নিয়ে এলেন? মুরসালিন কয়েকটা লাল গোলাপ ছিঁড়ে নিয়ে এলো। সেগুলো শৈলীর চুলে লাগিয়ে দিয়ে বলল, মাশাল্লাহ, এবার একদম পারফেক্ট, কারো নজর না লেগে যায়। শৈলী গ্লাস মিররে নিজেকে দেখতে দেখতে বলল, কার আর নজর লাগবে বলুন? বলা তো যায় না, আমারটাও লেগে যেতে পারে। সারাটা দিন বেশ আনন্দে কাটল সকলের। মারজানও এখন অনেকটাই সুস্থ। শৈলী আর আয়শা পুরো খেয়াল রাখে তার। সারাদিনের পরিশ্রমে ভীষণ ক্লান্ত আয়শা। পোশাক পাল্টাতে লাগলো। অমনি ফায়াজ এলো ঘরে। আয়শা তখন শুধু সেমিজ পরে আছে। ফায়াজ রুমে ঢুকতে সরি সরি বলে বেরিয়ে গেল। 2 মিনিট পর আবার এলো। আপনার সমস্যাটা কি বলুন তো? না বলে যখন তখন চলে আসেন। ফায়াজ আয়শার একদম কাছাকাছি দাঁড়িয়ে বলল, ম্যাডাম, চেঞ্জটা ওয়াশরুমে করতে পারতেন। রুমে করবেন তাও ঠিক আছে, দরজাটা তো বন্ধ করে নিতেন। ভাগ্যিস আমি এসেছি, অন্য কেউ আসলে কি হতো? কি চাই? তোমাকে। দেখুন আমি ভীষণ ক্লান্ত, ঘুমাবো, জানতো? চলো আমার ঘরে ঘুমাবে। আয়শা ফায়াজকে পা থেকে মাথা অবধি একবার দেখে বলল, আপনার মতলব কিন্তু আমার ভালো ঠেকছে না।
চিন্তা করো না আয়েশা, যতদিন তুমি আমায় ভালো না বাসবে ততদিন আমি স্বামিত্ব ফলাবো না। এমনিতেই আমার জন্য তোমায় অনেক কষ্ট পেতে হয়েছে। আমি তোমার জীবন ফুলের মতো সুন্দর করে তুলব, এটা তোমায় কথা দিচ্ছি। আয়েশা চুপ হয়ে গেল। ফায়াজ আবারও বলল, আমি আব্বুর কাছে শুনেছি গত 4টা বছর তুমি কিভাবে এই সংসারটা আগলে রেখেছ। আমার অবর্তমানেও আমার স্ত্রীর দায়িত্ব পালন করেছ। আমি তোমার কাছে চিরঋণী আয়েশা। আয়েশা ফায়াজের চোখে চোখ রেখে বলল, বাঙালি নারীদের কাছে তাদের সংসারটাই সব। আমার সংসারের জন্য জীবন দিয়ে দিতে পারি। তবে এই সংসার ছেড়ে যেতে কেন চাইছো আয়েশা? আমাকে একটাবার আপন করে নাও, আমি তোমার সাথে থাকতে চাই। থেকে যাও আয়েশা। থেকে গেলাম। ফায়াজ জড়িয়ে ধরল আয়েশাকে। এ যেন জীবনের অনেক বড় প্রাপ্তি। খুশিতে ফায়াজের চোখে পানি এসে গেল। আয়েশার কপালে চুমু খেয়ে বলল, চলো। কোথায়? এখন থেকে আমার ঘরে থাকবে। কিন্তু বলেছে না, যেদিন তুমি আমায় ভালোবাসবে সেদিন সবটা হবে। আমায় ভরসা করতে পারো। আয়েশা চলে আসে ফায়াজের সাথে। আয়েশাকে বুকে নিয়ে শুয়ে পড়ল ফায়াজ। ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে মুরসালিন। গভীর চিন্তায় মগ্ন। কারো উপস্থিতি টের পেল। ফায়াজ এসেছে, মুরসালিনের পাশে দাঁড়ালো। চারদিকে অন্ধকার, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। ইসলামাবাদের আবহাওয়া এমনই, অপরূপ প্রকৃতি আর বৃষ্টি, ঝড়ো হাওয়া বইছে। মুরসালিন ফায়াজের এমন সময় ছাদে আসাটাকে সহজভাবে নিতে পারল না। ফায়াজ মুরসালিনের কাঁধে হাত রেখে বলল, তা বলছি, বোনকে তো রেখে যেতে হবে। আলহামদুলিল্লাহ, ওর একটা সংসার হোক, এটা তো আমি মোনাজাতেও চেয়েছি। নিজেকে সান্ত্বনা দিচ্ছেন নাকি? সান্ত্বনা? আয়েশাকে পছন্দ করতেন ভাই সাহেব। মুরসালিন ফায়াজের দিকে ফিরল। ফায়াজ হেসে দিয়ে বলল, না, কাজিনকে লাভ করাটা অন্যায় নয়, তবে সে অন্যের বউ হলে বিষয়টা দৃষ্টিকটু না। মুরসালিন খানিকক্ষণ চুপ থেকে বলল, আয়েশা আমার মায়ের পেটের বোন সাহেব। ফায়াজের মুখটা মুহূর্তে চুপসে গেল। চোখ মুখ ভরা বিস্ময়। মুরসালিনের কাছে এগিয়ে গেল। বিষয়টা বুঝিয়ে বলা যায় কি? মুরসালিন হাসল। একেবারে ছাদের কার্নিশে চলে গেল। ফায়াজও গেল পেছন পেছন। বসল দুজন। দমকা হওয়ায় মধ্যরাতের বেলা দুইজন সুদর্শন পুরুষ ছাদের কার্নিশে বসে। মুরসালিন পকেট থেকে সিগারেট বের করে একটা ফায়াজের দিকে বাড়িয়ে দিল, অপরটা নিজের ঠোঁটে চাপালো। ধোঁয়া উঠছে, বাতাসে শীতল স্পর্শ। ফায়াজের কৌতূহল বাড়ছে ক্রমশ। আপনারা আপন ভাই বোন? মুরসালিন সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, না। তাহলে? আমার বাবার মৃত্যুর পর আমার চাচা মাকে বিয়ে করেছিল। একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ? মুরসালিন একটু হাসল। খানিকক্ষণ নীরব থেকে বলা শুরু করল, রাজশাহী শহরের আমির পরিবারে জন্ম আমার। আমার বাবা চাচা 2 ভাই। জন্মের পর দাদাকে দেখিনি, দেখেছি দাদিকে। পুরো বাড়ির কর্ত্রী, কেউ তার কথার বাইরে যেত না। আমার বাবা ছিলেন ঘোড়া ব্যবসায়ী। আমার বয়স যখন 7 বছর তখন আমার চাচি মারা যান। ঠিক মারা যান বললে ভুল হবে, মেরে ফেলা হয়। তার 2 ছেলের বয়স তখন 12 এবং 9। তার পরের মাসে মৃত্যু হয় আমার বাবার। দাদির আদেশে বড় চাচা মাকে বিয়ে করে নেয়, কিন্তু বড় চাচার 2 ছেলে আয়াস এবং অভি কোনোভাবেই সে বিয়ে মানতে রাজি নয়। কোনো রকমে চলছিল সংসার। 2 বছরের মধ্যে আয়েশার জন্ম হয়। বোনকে পেয়ে সে 2 ভাইয়ের সমস্ত রাগ মাটি হয়ে যায়। আমরা 3 ভাই সারা দিন থাকি বোনটাকে নিয়ে। আয়েশা যখন 12 বছর, আমার বড় চাচা মারা যায়। তখন থেকে রূপ বদলে যায় 2 ভাইয়ের। মারতে চায় আয়েশাকে। অনেক কষ্টে 3টা বছর ওই বাড়িতে পার করেছি, নরক যন্ত্রণা পেয়ে। ওরা আয়েশাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। একবার চা দিতে গিয়ে দেরি হওয়ায় গরম খুন্তির ছ্যাঁকা দিল আয়েশাকে। মুরসালিন থামে, একটু বড় করে শ্বাস নেয়। আজ থাক ভাইজান, আয়েশা একা শুতে ভয় পায়। আপনি ঘরে যান। পুরোটা কাল বলবো। কাল কখন? এমন সময়। আমি আসবো কিন্তু। ফায়াজ চলে যায়। তার মাথায় ঘুরপাক খেতে থাকে মুরসালিনের কথাগুলো। ঘরে এসে দেখে আয়েশা ঘুমিয়ে আছে। দরজা লক করে সেও শুয়ে পড়ে পাশেই। ভোররাতে অস্বস্তিতে ঘুম ভাঙে আয়েশার। বুঝতে পারে তার নারী সত্তার মাসের নির্দিষ্ট সময় এসে গেছে। তাড়াতাড়ি উঠে পড়ে বিছানা থেকে। দরজা আবারও লক। ফায়াজকে ডাকে, এই শুনছেন, দরজাটা খুলে দিন না, আমার একটু রুমে যাওয়া প্রয়োজন। ফায়াজ ঘুম ঘুম গলায় বলেছে না এখন থেকে আমার সাথে থাকবে। সে তো থাকবেই, কিন্তু কিসের কিন্তু? শুয়ে পড়ো। আয়েশার অনুরোধের পরও ফায়াজ দরজা খোলে না। আয়েশা চেঁচামেচিতে শেষমেশ দরজা খুলে দেয় ফায়াজ। মনে মনে ক্ষুব্ধ হয় আয়েশার ব্যবহারে। হঠাৎ চোখ যায় বিছানায়, সাদা চাদরে রক্তের ছাপ। মনে মনে নিজের বোকামির জন্য রাগ হয়। এদিকে মুরসালিন ছাদ থেকে নামার সময় দেখল শৈলী তার ঘর থেকে বের হচ্ছে। পেছন থেকে ডাকল, ম্যাডাম, এত রাতে এই অধমের কাছে কি চাই? না, মানে দেখতে এসেছিলাম ঘুমিয়েছেন নাকি। তা কি দেখলেন? দুজনেই হেসে ফেলল। কফি খাবেন? মুরসালিন আমির চা খায়। ও আচ্ছা, তাই করছে। চলুন আপনাকে হেল্প করি। আপনি একদম হাজব্যান্ড ম্যাটেরিয়াল। আয়েশা কদিন ধরে খেয়াল করছে মুরসালিন আর শৈলীর ঘনিষ্ঠতা, কিন্তু শৈলী কি সবটা জানে? বেচারির একবার মন ভেঙেছে, কিন্তু আবারও ভাঙতে দেওয়া যায় না। পরোটা বানানোর জন্য আটা মেখে নিল আয়েশা। শৈলী আজকাল রান্নাঘরে কম আসছে। আজ আয়েশা নিজেই ডাকল, শৈলী আপা। শৈলী মুরসালিনের সাথে সিঁড়িতে বসে গল্প করছে। আয়েশার ডাকে এগিয়ে এলো রান্নাঘরে। জি ভাবি। শৈলীর মুখে ভাবি ডাক শুনে একটু চুপ থাকলো আয়েশা। আমি পরোটা করে দিচ্ছি, আপনি একটু সেঁকে দিতে পারবেন আপা? হ্যাঁ নিশ্চয়ই।
আয়শা বুঝতে পারে শৈলীর আজ মনটা কোনো কারণে ভালো, এমন কথা এখন তুলতে ইচ্ছা করল না, তবুও না করে উপায় নেই। আচ্ছা শৈলী আপা, ভাইয়ার সাথে বন্ধুত্বটা ভালোই হয়েছে দেখি। শৈলী মুচকে হেসে বলল, আপনার বড় ভাই মজার মানুষ আয়শা আপা। সরি ভাবি। কেমন মজার মানুষ? উনি বড় ভালো মানুষ। তোর ওকে ভালো লাগে শৈলী? পেছন থেকে ফায়াজ বলল কথাটা। আয়শা আর শৈলী দুজনেই সেদিকে তাকালো। ফায়াজ কফির কাপটা রেখে শৈলীর পাশে দাঁড়ালো। তোর কি মুরসালিন ভাইকে ভালো লাগে? শৈলী একবার আয়শার দিকে তাকায়, মাথা নিচু করে বলে, সেরকম কিছু না ভাইজান। ফায়াজ শৈলীর মাথায় হাত দিয়ে চলে যায়। আয়শা আপা পরোটা পুড়ে যাচ্ছে। ফায়াজের সাথে দেখা করতে দুজন লোক এসেছে, তাদের বাগানে বসতে দেওয়া হয়েছে। টেবিলে অনেক কাগজপত্র, কোনো ব্যবসায়িক কাজের হয়তোবা। একটা খয়েরি রঙের মার্সিডিজ এসে থামল মালিক নিবাসের গেইটে। ফায়াজ সোফা ছেড়ে উঠে গেল সেদিকে। গাড়ি থেকে নামলো কালো কাবুলি পোশাক পরিহিত এক যুবক, মুখে চাপদাড়ি, গোটানো গোফ, চোখে কালো সানগ্লাস। ফায়াজ জড়িয়ে ধরল তাকে, দুজনে আলিঙ্গন করল। আরে বেটা, ভুলেই গেছিস? যুবকটি বলল, আমি ভুলবো কেন? তুই তো দেশে ছিলিস না, আগে আম্মার সাথে দেখা কর। চল। মারজান বিবির ঘরে প্রবেশ করে তারা। ফায়াজ মাকে বলে, আম্মি দেখো কে এসেছে। মারজান বিবি তাকায় তাদের দিকে। ফারদিন, আমার বেটা। ফারদিন মারজানের পায়ের কাছে বসে পড়ে। কেমন আছেন আম্মা? আছি বাবা। আম্মার কথা মনে পড়ে না বুঝি? পরে আম্মা। ফায়াজ ওকে আয়শার সাথে পরিচয় করা। ফায়াজ বলল, জি আম্মা। দুইজনে বসার ঘরে যায়। ফায়াজ আয়শাকে ডাকে। আয়শা সিঁড়ি দিয়ে নামছে। ফারদিন সানগ্লাস খুলল। সে দেখল এক রূপবতী নারী সিঁড়ি দিয়ে নেমে আসছে। সোনালি চুলগুলো খোলা, জলপাই রঙের থ্রিপিস পরিহিত, পা থেকে মাথা অব্দি যেন নিখুঁত। আয়শা নেমে এসে ফায়াজের পাশে দাঁড়ালো। ফায়াজ আয়শার কাঁধে হাত রেখে বলল, এটা আমার স্ত্রী আয়শা, আর আয়শা ও আমার ছোটবেলার বন্ধু ফারদিন খান। আয়শা সালাম দিল, আসসালামু আলাইকুম। ফারদিনের ধ্যান আটকে আছে আয়শাতে, কোনো কথাই যেন কানে যাচ্ছে না। ফায়াজ ধাক্কা দিল, কিরে ভাই? ফারদিন বাঁকা হেসে বলল, মাশাল্লাহ, ভাবি তো সাক্ষাৎ পড়ি। ফায়াজ তার চোখে হাত দিয়ে কানে কানে বলল, নজর দিস না ভাই, এখনও বাসরটাও করতে পারিনি, চল আমরা ঘরে যাই। আজ আয়শা নিজে থেকে ফায়াজের ঘরে এসেছে। ফায়াজ পানির বোতল নিয়ে ঘরে ঢুকে আয়শাকে দেখে অবাক হয়ে যায়। আমার বউ আজ নিজে থেকে এসেছে আমার ঘরে? হায় আল্লাহ। আয়শা ব্যঙ্গ করে বলল, সেই তো জোর করে নিয়ে আসতেন, তাই নিজে চলে এসেছি। ফায়াজের চোখে দুষ্টুমি, মুচকে এসে বলল, তার মানে জোর করে সব করা যায়? বলেই আয়শার দিকে এগোতে লাগলো ফায়াজ। আয়শা পিছিয়ে যেতে যেতে বলল, শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না। ফায়াজ সেখানে দাঁড়িয়ে পড়ল, হা করে চেয়ে আছে আয়শার দিকে। কি বললে এটা? আয়শা শব্দ করে হেসে ফেলল। এটা বাংলা সিনেমার ডায়লগ। এই প্রথম আয়শাকে জোরে হাসতে দেখল ফায়াজ। কি সুন্দর সেই হাসি। রাত 11টা। মুরসালিন ছাদে অপেক্ষা করছে। ফায়াজ এসে মুরসালিনের থেকে একটু দূরে দাঁড়ালো। মুরসালিন ফায়াজকে বলল, আমি ভেবেছিলাম আসবে না, এসেছেন যখন আরও কিছু সত্যি শুনে যান। ফায়াজ আর মুরসালিন ছাদে বসে আছে। দুজনের মধ্যে নীরবতা। জ্যোৎস্না রাত, থালার মতো চাঁদ ভাসছে আকাশে। মুরসালিন গলা ছেড়ে গান ধরল, আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে, আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে, যেন মরণকালে তোমায় দেখার একটু সাধনা জাগে, তোমায় দেখার সাধনা জাগে। ফায়াজ অপলক চেয়ে থাকে মানুষটার দিকে। মুরসালিন বলে ওঠে, পরের কাহিনী শোনার আগে মানসিকভাবে প্রস্তুত হয়ে নাও ফায়াজ। ফায়াজ চুপ থাকে। মুরসালিন ফায়াজের দিকে ঝুঁকে প্রশ্ন করে, আচ্ছা, আহসান মালিক তোমায় কখনো বলেছে যে তুমিও বাঙালি? না। মুরসালিন হাসে। যদি তুমি কথা দাও যে তুমি নীরব থাকবে এবং সবটা না জানার ভান করবে, তাহলে আমি বলবো, নয়তো বলবো না। আপনি নির্দ্বিধায় বলতে পারেন ভাইজান। তোমার মা মারজান আমির, আমার একমাত্র ফুপু, আয়শারও ফুপু। আজ থেকে 28 বছর আগে পারিবারিক শত্রুতার জেদে ফুপুকে অপহরণ করে এনেছিল ইসহাক মালিক তোমার দাদা, তাও আবার একজন বিবাহিতা মহিলাকে। ফায়াজ চমকায়, বিবাহিত? হ্যাঁ বিবাহিত, আর 2 বাচ্চার মা, ফায়াজ হক আর প্রিমা হক, 2 যমজ বাচ্চার মা। বাচ্চাদের বাবা আজও ছেলে মেয়ের শোকে কাঁদে। কি বলছেন ভাইজান? একসাথে এতটা নিতে পারবে না? আবার কাল বলি, না ভাইজান আজই বলুন, অনেক বছর পিছনে যেতে হয়। বাবা মারা যাওয়ার 2 বছর পর জানতে পারি আমাদের একজন ফুপু ছিল। বাবা আর বড় চাচা মিলে তাকে বিয়ে দিয়েছিল চাঁদপুরে। ফুপুর স্বামীর আর্থিক অবস্থা ভালো ছিল না, মূলত তার সততা দেখেই ফুপুকে সেখানে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ফুপুর উচ্চাভিলাষী চাহিদা পূরণে ব্যর্থ স্বামীকে নানা পদে নাজেহাল হতে হয়েছে। আমার বয়স যখন 3 বছর, তখন ফুপির যমজ বাচ্চা হয়, একটা ছেলে একটা মেয়ে। সেদিন নাকি ঝড় বাদল ছিল খুব। 2 সন্তান নিয়ে ঝড়ের মধ্যে ফুপি 2 বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে এসে ওঠে। তখনকার কথা অবশ্য মনে নেই আমার।
4 দিন পর ফুপির ছেলে বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যায় পাকিস্তানি এক ধনাঢ্য ব্যক্তির সাথে। সান্ত্বনা আমির থেকে হয় মারজান মালিক। আহসান মালিকের কোনো সন্তান নেই। ছেলেটাকে সে রাজার হালে বড় করে, কিন্তু রেখে আসা মেয়ে বাচ্চাটা বড় হয় সৎমায়ের অত্যাচারে। ফুপাকে অনেক অনুরোধ করার পরও মেয়েটাকে আমাদের বাড়ি দেয়নি। 2 মাস না যেতে বিয়ে করে ফুপা। ফুটফুটে মেয়েটার কপালে নেমে আসে দুর্দশা। একটু থামে মুরসালিন। কয়েক বছর পর তারা যোগাযোগের চেষ্টা করে আমাদের পরিবারের সাথে, কিন্তু পরিবার আর এখন গ্রহণ করে না। দিন যায়, মাস যায়, বছর যায়, নিয়তি আমাদের আবার এক করে, তোমার আর আয়েশার বিয়ের মাধ্যমে। বাড়ির লোকের অত্যাচারের কবল থেকে বাঁচাতে মা তার জমানো কিছু অর্থ দিয়ে আমাকে আর আয়েশাকে পাকিস্তানে পাঠিয়ে দেয়। আহসান মালিক আমাদের আশ্রয় দিয়েছিলেন। পরবর্তীতে পরিচয়। ফুপু যখন জানলো আমরা বড় চাচার ছেলেদের অত্যাচারে এমুখ হয়েছি, আয়েশাকে তোমার বউ করে নিল। কিন্তু আমার বোনটারও সুখ জুটল না কপালে। স্বামী ফেলে রেখে চলে গেল অন্য দেশে। ফায়াজ মাথা নিচু করে ফেলে। আয়েশার সাথে সে ঘোর অন্যায় করেছে। মুরসালিন বলে, এই হচ্ছে কাহিনী ফায়াজ। তুমি আমার ফুপুর ছেলে, আর যাকে তুমি বাবা ভাবছো সে তোমার বাবা নয়, আর যে তোমার বাবা তাকে তুমি চেনোই না। আর আমার বোনটা কোথায় ভাইজান? মুরসালিন হাসে। ধুলো পড়ে পড়ে পুরনো হলেও দেখা হয়নি রে। ওই মেঘ নামের তারে আমি ছুঁয়ে দেখতে চাই, মাঝখানে এক কাচের জানলা ছোঁয়া যায় না তাই। ফায়াজ বলে, সে কে ভাইয়া? আমার প্রিয়তমা, বাম পাজরের অর্ধাঙ্গিনী। আপনি বিবাহিত ভাইজান? করেছিলাম, তবে সে আর নেই। কোথায় গেছে? 5 মাসের সন্তান আমার কাঁধে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। ফায়াজ জিজ্ঞেস করে, আপনার সন্তানও আছে? ওই যে বলে না, যে ট্রেন চলে গেছে আমাকে রেখে, তার টিকিট এখনও আমার বুক পকেটে। রেখে গেল একটাকে, তারই মতো দেখতে, তারই মতো আচরণ। কে সে? মুরসালিন ফায়াজের দিকে তাকিয়ে বলল, প্রিমা, আমার প্রিমা। ফায়াজ এর চোখ এবার ছলছল করে উঠল। আমার বোন ভাইজান? হ্যাঁ রে ভাই, তোমারই বোন। সৎ মায়ের থেকে উদ্ধার করতে বিয়ে করে নিলাম। তার বয়স তখন 14 আর আমার 17। দেখতে হুবহু তোমার মতো। সদ্য বিয়ে করে আনলাম। একসাথে শুতেও ইতস্তত বোধ করত। আয়েশা আবার তাকে ছাড়া কিচ্ছু বুঝত না। আমাদের দুজনের মাঝে আয়েশাকে শোয়াতাম। একদিন কলেজ থেকে ফিরে দেখলাম সে শাড়ি পরেছে। একদম নতুন বউদের মতো লাগছিল। আমায় সে দেখে কি লজ্জা! বলেই হাসতে লাগলো মুরসালিন। ফায়াজের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মুরসালিন আবারও বলতে শুরু করলো, কিচ্ছু বুঝতাম না তাকে ছাড়া। আস্তে আস্তে সেও বউ হয়ে উঠল। বাড়িতে এসে তাকে না দেখলেই মাথা গরম হয়ে যেত। সেও আমার ফেরার অপেক্ষা করত। বাইরে গেলেই তার জন্য এটা ওটা কিনে আনতাম। সে হাতে পেয়ে বাচ্চাদের মতো খুশি হতো। কি যে সুখ ছিল তাতে। বিয়ের 5 বছর পর সে মা হওয়ার সুসংবাদ পেল। জানো, সেদিন লজ্জায় আমার সামনে আসেনি। তার যত্ন আরও দ্বিগুণ হলো। গর্ভবতী হওয়ার পর থেকেই সরতে ইচ্ছা করতো না তাকে রেখে। আমার আজও মনে আছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিনটি। কত কষ্ট পেয়েছিল ও। মুরসালিনের কথা শুনে ফায়াজ আজ নিজের মধ্যে সর্বোচ্চ অসহায়ত্ব বোধ করল। মুরসালিন বলল, তোমার বোনকে আমি আগলে রেখেছি ফায়াজ, ভীষণ রকম আগলে রেখেছি। কিন্তু আমার বোনকে তুমি কলঙ্ক উপহার দিয়েছ, বিষিয়ে তুলেছ জীবনটাকে ওর। ফায়াজ মুরসালিনের কাছে হাত জোর করে বলল, আমায় একটা সুযোগ দিন ভাইজান। আমি আয়েশাকে আমার রানী করে রাখবো। আয়েশা অনেক কষ্টে বড় হয়েছে। ওইটুকু মেয়ে বাড়ির সব কাজ করত। ওরা খাবারটাও ঠিক মতো দিত না। ক্ষুধার যন্ত্রণায় কান্না করেছে আয়েশা। আমি বাধ্য হয়ে বাড়ি ছেড়েছি। আচ্ছা ভাইজান, প্রিমা কিভাবে মারা গেল আরেকদিন বলবো না হয়? ফজরের আজান পড়ে গেল। গল্প করতে করতে দুজন বুঝতেই পারেনি ভোর হতে চলল। মুরসালিনকে বিদায় জানিয়ে ফায়াজ রুমে চলে গেল। অজু করে নিল। আয়েশাকে ডাকতে যাবে তখন মনে পড়ল কাল রাতের ঘটনা। নামাজ পড়ে আয়েশার পাশে শুয়ে পড়ল ফায়াজ। আজ বড্ড মনে হচ্ছে আয়েশার প্রতি খুব অন্যায় করেছে সে। আয়েশার কোমর জড়িয়ে ধরে কেঁদে ফেলল ফায়াজ। আয়েশা বুঝতে পারে ফায়াজ কাঁদছে। তার ঘুম উধাও হয়ে যায়। কি হলো আপনার? এই কি হয়েছে? ফায়াজ ভেজা গলায় বলল, আমায় ক্ষমা করে দাও আয়েশা, আমি আর পারছি না এই অন্যায়ের বোঝা বইতে। আয়েশা ফায়াজকে জড়িয়ে নিল। এই প্রথম আয়েশা নিচ থেকে স্পর্শ করল ফায়াজকে। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। ফায়াজের মাথায় হাত বুলিয়ে দিল আয়েশা। বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। আয়েশার খুব ইচ্ছা করে আলতো করে ফায়াজের কপালে ঠোঁট ছোঁয়াতে, কিন্তু তা করে না। মুরসালিন গভীর ঘুমে আচ্ছন্ন। সারা রাত জেগে এখন বিভোরে ঘুমাচ্ছে। বেলা 11টা বাজে। শৈলী বারবার মুরসালিনের ঘরের দিকে উঁকি দেয় যে উঠল কিনা। একবার ভাবল ডাকবে, কিন্তু কেমন একটা দেখায় না। একজন পুরুষ লোকের ঘরে ঢুকে তাকে ঘুম থেকে ডেকে তোলা, এগুলো বউরা পারে। বউ শব্দটা মাথায় আসতে শৈলী ভীষণ লজ্জা পেল। বউ? মুরসালিন আমিরের বউ? শৈলী মনে মনে ভাবে, আচ্ছা মুরসালিন কি আমার জন্য এমনটা ফিল করে যা আমি ওর জন্য করি? কিন্তু এটা আমি বুঝবো কি করে? শৈলী আপা? আয়েশার ডাকে ধ্যান ভাঙল শৈলীর। জি ভাবি, একবার আসবেন আমার ঘরে? শৈলী আয়েশার পেছন পেছন চলে গেল। ফায়াজ রেডি হয়েছে অফিসে যাওয়ার জন্য। দেশে এসে এ কদিন কোনো কাজই হয়নি। আর পিএ ম্যানেজার কাল পাকিস্তানে এসেছে। ঘড়ি পড়তে পড়তে ডাকলো, আয়েশা আস্তে, আমি তো এখানেই আছি। এত জোরে চিৎকার করছেন কেন? আমি কি দেখেছি নাকি?
ফায়াজ আয়শার কপালে চুমু খেল। শৈলী একটু ইতস্তত বোধ করল, মাথা নিচু করে রইল। আজ কিন্তু ঘুরতে যাব, অফিস থেকে ফিরে রেডি হয়ে থেকো। আয়শা মুচকি হাসল। ফায়াজ বেরিয়ে গেলে শৈলী বলল, কিছু দরকার আছে কি ভাবি? হ্যাঁ আপা, কালকে মুরসালিন ভাইয়ের জন্মদিন। আচ্ছা, তাহলে তো সেলিব্রেট করতে হয়। শৈলী আপা, আমি তো এখানকার কিছু চিনি না, আপনি একটু। হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই, আমি সব এনে দেব, আপনি শুধু লিস্টটা করে দিন। নিচ থেকে কলিং বেলের শব্দ আসছে। আয়শা উঠতে নিলে শৈলী বলল, আপনি বসুন, লিস্টটা করুন, আমি দেখে আসি। শৈলী দরজা খুলতে দেখল ফারদিন এসেছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কি বাসায় আছে? জি, ডাকো। শৈলী আয়শাকে ডেকে নিয়ে এলো। আরে ভাবিজান, আপনি এত সুন্দর, এতই সুন্দর যে না দেখে আর থাকতেই পারলাম না। আয়শার কাছে ভালো লাগে না ফারদিনের কথাগুলো। মানে মানে কাল মুখ তো দেখলাম, কিন্তু উপহারটা দেওয়া হলো না, তাই আজ উপহার নিয়ে চলে এলাম। ফারদিন প্যাকেটটা আয়শার হাতে দেখল। ওর মধ্যে একটা বক্স রয়েছে। খুলে দেখল একটা হীরার নেকলেস। আয়শা তো অবাক। ডায়মন্ড? ভাইজান, কি দরকার ছিল এত টাকা? আরে কি বলছেন ভাবি, আপনার সৌন্দর্যের কাছে তো খুন মঞ্জুর, আর এ তো সামান্য ডায়মন্ড। আজ আসি তাহলে, বসুন, নাস্তা করে যান। না, আপনার হাতে নাস্তা খাওয়ার অজুহাতে আরেকবার অন্তত আসা যাবে, কি বলেন? ফারদিন চলে গেলে আয়শা উপরে চলে যায়। আয়শার ফোনে কল আসে। রিসিভ করতে ওপাশ থেকে বাচ্চা কণ্ঠ ভেসে আসে। ফুপ্পি, আম্মা কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছি বাবু, তোমাকে ভীষণ মিস করছি ফুপ্পি। আমিও শোনা। আয়শা কথা বলতে বলতে বেলকনিতে চলে গেল। শৈলী ভাবতে থাকে, আয়শা আবার কোন ভাইয়ের বাচ্চা এটা? মুরসালিন ঘুম থেকে উঠে নিচে আসে। শৈলী নাস্তা দেয়, নাস্তা করে ছাদে চলে যায়। শৈলীও যায় পেছনে। মুরসালিনকে বলে, আপনার বুঝি খুব আকাশ পছন্দ? হ্যাঁ। কেন? আমিও শূন্য, সেও শূন্য। শৈলী মুরসালিনের সামনে এসে বলে, কিসের শূন্যতা আপনার? তুমি এই সময় ছাদে কেন? এলাম আপনার পিছু পিছু। ঘরে যাও। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো। বলো। নিজের ব্যক্তিগত কোম্পানির চেয়ারম্যান হিসেবে আহসান মালিক আজ থেকে দায়িত্ব বুঝিয়ে দিল ফাইয়াজকে। ফায়াজের তো খুশি হওয়ার কথা ছিল, কিন্তু তার মুখ যেন মেঘলা আকাশের মতো গম্ভীর। অফিস রুমের চেয়ারে বসে ফায়াজকে দেখতে লাগলো আহসান মালিক। তার চোখ অশ্রুসিক্ত হয়ে এলো। 7 মাসের বাচ্চাটা নিয়ে ঝড় বাদলের রাতে বাংলাদেশ থেকে পাকিস্তানে এসেছিল। সেই যে বুকে আগলে নিল আর কখনো বুক থেকে নামায়নি, সেই ফায়াজ আজ কত বড় হয়ে গেছে। ফায়াজ বাবার চোখে পানি দেখে এগিয়ে আসলো, জড়িয়ে ধরল বাবাকে। আহসান মালিক কান্না করে বলল, আমি জানি তোমায় মুরসালিন সবটা বলে দিয়েছে, কিন্তু বিশ্বাস করো, তোমায় আমি বড় ভালোবেসে ফেলেছিলাম, থাকতে পারতাম না তোমায় ছাড়া। সেজন্যই তোমার বাবার কাছে ফেরত দেইনি তোমায়। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই বাবা, তুমি আমার বাবা। বাবা, একটা কথা রাখবে আমার? আয়শাকে কখনো কষ্ট দিস না বাবা, ওর সাথে আমি খুব অন্যায় করেছি। ফায়াজ তাকে শান্ত করে, পানি খাওয়ায়। অফিসে আজ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গেল। ফায়াজ বাড়িতে ফিরে দেখে আয়শা ঘরে নেই। রান্নাঘরে, ছাদে কোথাও নেই, শৈলীও নেই। আয়শাকে বাগানে গিয়ে পায় ফায়াজ। ফুল বাগানের পেছনে আয়শা ছোট্ট একটা সবজির বাগান করেছে। একটা ঝুড়ি নিয়ে সবজি সংগ্রহ করছে গাছ থেকে। তার ঝুড়িতে কিছু টমেটো, কয়েকটা সাদা বেগুন, কিছুটা পুঁইশাক, কাঁচামরিচ আর লেটুস পাতা। বাগানে রয়েছে আরও করলার মাচা, ঢেঁড়স গাছ, খানিকটা জায়গা জুড়ে পেঁয়াজ লাগানো, আরও কিছু গাছ যেগুলো ফায়াজ চেনে না। বাঙালি কিছু বোধ হয়। এই যে ম্যাডাম, ফায়াজ ডাকতেই আয়শার দিকে এগিয়ে আসে। ফায়াজ বলে, ওই দেখো পোকা। আয়শা স্বাভাবিকভাবে বলে, কোথায়? তুমি পোকায় ভয় পাও না? বাগানে পোকা থাকতেই পারে, ভয় পাওয়ার কি আছে? ফায়াজ অফিসের ড্রেসটা বদলায়নি। কোমরে হাত দিয়ে বলে, বাড়ির সাথে সাথে বাগানেরও খেয়াল রাখছ? খেয়াল রাখো না শুধু এই স্বামীর। আয়শা আরও কয়েকটা টমেটো ছিটতে ছিটতে বলল, গত 4 বছর এই স্বামী কোথায় ছিল, আর কোথায় ছিল তার স্ত্রীর প্রতি দায়িত্ববোধ? ফায়াজের খুশি মুখটা মুহূর্তের মধ্যেই মলিন হয়ে গেল। ক্ষততে যেন খোঁচা দিল কেউ। ফায়াজ চলে আসে বাড়িতে। আয়শা ফায়াজের চলে যাওয়ার পানে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, রাগিয়ে দিলাম নাকি? ইস, এভাবে বলা ঠিক হয়নি। ফায়াজ ঘরে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। নিচে এসে দেখলো আয়শা রান্নাঘরে। বাগানে বলা কথাটা উপেক্ষা করে আয়শাকে বলল, তুমি রান্না করছো এখন? সকালে না বলে গেলাম ঘুরতে যাব? আয়শা একটু চুপ থেকে বলল, কাজ আছে আমার, যেতে পারবো না কোথাও। ফায়াজের অভিমান হলো বড্ড। কথা না বাড়িয়ে ঘরে চলে এলো। ব্যাগ থেকে ল্যাপটপ বের করে বসলো। ল্যাপটপে কাজ করছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আয়শা আসে না। সন্ধ্যার নাস্তা দিতে নিশ্চয়ই আসবে। আগ বাড়িয়ে কথা বলতে আসলেও আজ কথা বলবে না ফায়াজ। ইগনোর করছে ইচ্ছে করেই। এটাকে শাস্তি বলে না, অত্যাচার বলে অত্যাচার। সব রান্না একাই করতে হলো আয়শার। শৈলী ছাদ থেকে এসে যেই ঘর দরজা দিয়েছে আর বের হয়নি। আয়শা মনে মনে ভাবে, কি এমন হলো ছাদে? কিছুক্ষণ পরেই নুপুরের শব্দ পায় আয়শা। শৈলী এসেছে। 1 কাপ চা করে আনবো আদা দিয়ে? না ভাবি, লাগবে না। এই নাস্তাটা আপনার ভাইয়ের ঘরে একটু দিয়ে আসতে পারবেন? আপনি ওনাকে নাস্তা দিয়ে আসুন, আমি আমাদের নাস্তা টেবিলে নিচ্ছি। শৈলী নাস্তা নিয়ে ফায়াজের ঘরে গেল। ফায়াজ ভেবেছিল আয়শা আসবে নাস্তা দিতে, কিন্তু আসেনি। শৈলীর ট্রেটা রাখতে গেলে বলে, তুই এলি? তোর ভাবি কোথায়? ভাবি তো পাঠালো।
ফায়াজের অভিমান এবার রাগে রূপ নিল। কেন এমন করছে মেয়েটা? ল্যাপটপ বন্ধ করে দিল। বেলকনিতে গিয়ে সিগারেট ধরায়। এখন না আসুক, রাতে খেতে না গেলে অন্তত ডাকবে। কিন্তু ফায়াজের ভাবনায় এক বালতি পানি ঢেলে দিতে শৈলী আবার আসলো তাকে ডাকতে। ভাইজান, খেতে এসো, ক্ষুধা নেই আমার, খাবো না। খাবার দিয়ে যাব? ফায়াজ এবার রেগে গেল, ধমক দিয়ে বলল, বললাম না ক্ষুধা নেই। শৈলী চলে গেল। নিচে খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে ঘরে আসলো আয়শা। ফায়াজ মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। সন্ধ্যায় দেওয়া খাবার যেমন এনেছিল তেমনই রয়ে গেছে। আয়শা হাত মুখ ধুয়ে চুল বেনি করে শুয়ে পড়ল। ফায়াজ হতবাক আয়শার ব্যবহারে। এবারও কথা বলল না। আয়শা শুয়ে শুয়ে বলল, কাল ডিভোর্স পেপার আসবে, সাইন করে দিয়েন। পরশু ফ্লাইটে আমি ভাইয়ের সাথে বাংলাদেশে ফিরে যাব। ফায়াজ এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। তেরে গেল আয়শার ওপর। আয়শার গাল চেপে ধরে বলল, আমি বলেছি যে আমি তোকে ডিভোর্স দেব? কোন সাহসে এই কথা মুখে আনলি তুই? টুকরো টুকরো করে ফেলবো এই কথা যদি আবার শুনি তো। আয়শা ফায়াজের হাত এক ঝটকায় সরিয়ে দিল। ফোন বের করে দেখালো ফায়াজ আর কিছু মেয়েদের অন্তরঙ্গ ছবি। আজ দুপুরে একটা আননোন আইডি থেকে ছবিগুলো দিয়েছে কেউ আয়শার ফোনে। বেশ কয়েকটা মেয়ের সঙ্গে ফায়াজ, তাদের কেউ নগ্ন, কেউ অর্ধনগ্ন। ছবিগুলো দেখে যেন ফায়াজের মাথায় বাজ পড়ল। কে করলো এই কাজটা? এগুলো তুমি কোথায় পেলে? তা আপনার না জানলেও চলবে। কোনো চরিত্রহীন পুরুষ আমার স্বামী হতে পারে না। এই একটা ব্যাপারে আমি কোনো ছাড় দেব না। আপনি যা করেছেন সব মেনে নিয়েছি, কিন্তু আমার স্বামী অন্য নারীর সাথে, এটা আমি মানতে পারবো না। মুক্তি দিন আমায়। ফায়াজ আয়শার হাত ধরে বলল, অতীতে আমি খারাপ ছিলাম আয়শা, কিন্তু তোমায় ভীষণ ভালোবেসে ফেলেছি আমি এখন আর ওসবে নেই। তুমি আমায় ছেড়ে যেও না আয়শা। আমি চাইলেও এগুলো ক্ষমা করতে পারবো না। আয়শা এবার হু হু করে কেঁদে দিল। কেঁদে কেঁদে বলল, আপনার অভাবে কত অপমাননা সহ্য করেছি, তবুও দ্বিতীয় পুরুষের কথা ভাবিনি। আমি চাইলে পারতাম না অন্য কাউকে বিয়ে করে সুখে সংসার করতে, কিন্তু আমি করিনি। আপনার আমানত পবিত্র রেখেছি আমি, আর আপনি বিবাহিত স্ত্রীকে ফেলে রেখে পরনারীর সাথে ফষ্টি নষ্টি করে বেরিয়েছেন। আমার ভীষণ শখ আর স্বপ্ন ছিল লক্ষ্মী একটা বউ হওয়ার, একটা সুন্দর সংসার বানানোর, কিন্তু আপনার চরিত্রহীনতার কারণে আমার সংসারটাই হলো না। আমি আর পারছি না, মুক্তি দিন আমায়। আমি তোমায় নিজের থেকে বিয়ে করে নিয়ে আসা, আমি তোমায় দেখিও নি। 15 বছরের একটা মেয়ের সাথে যখন জোর করে পরিবার বিয়ে করিয়ে দেয়, তখন কী বা করার ছিল আমার? আপনাদের সবার জেদের কাছে আমি বলি হয়ে গেছি, এবার মুক্তি দিন আমায়। ফায়াজ জানে আয়শাকে আর এভাবে বোঝানো সম্ভব না। একজনই আয়শাকে মানাতে পারবে, মুরসালিন। ফায়াজ দ্রুত মুরসালিনের কাছে যায়। মুরসালিনকে ঘটনাগুলো খুলে বলে সব। আবার সেই ছাদে ইতিহাসের পাতা খোলা হয়। এবারের কাহিনীটা ফায়াজের। বিয়ের আগে কখনোই কোনো নারীর কাছে যাওয়া হয়নি আমার, কিন্তু যখন বাবা আমার মতামত না নিয়ে বাচ্চা একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল, মাথাটা খারাপ হয়ে গেল। আমেরিকায় একটা অ্যাপার্টমেন্ট নেই, সেখানেই থাকি। বউকে দেখিনি ঠিকই, কিন্তু নিজেকে বিবাহিত মনে হতো স্ত্রী ছেড়ে দূরে আছি। পুরুষ মানুষ, শারীরিক চাহিদাটাও বাধা মানে না। জড়িয়ে পড়ি অপকর্মে। ফ্ল্যাটে দিনের পর দিন মেয়ে নিয়ে আসতাম, নেশায় বুঁদ হয়ে থাকতাম। কখনো ভাবিনি এদিকে আমার স্ত্রী কত দুর্দশা ভোগ করছে। কিন্তু বিশ্বাস করুন ভাইজান, আমি আর ওসবে নেই। আমি আমার পাপের জন্য ক্ষমা চাইছি প্রতিনিয়ত। মুরসালিন বলল, সেসব ঠিক আছে, কিন্তু ছবিগুলো আয়শা কোথায় পেল? আমার এসব একমাত্র একজনই জানত, ফারদিন, আমার বন্ধু। কোথাও ফারদিন এটা করেনি তো? না ভাইজান, ও কেন করবে? এবার আয়শাকে কি করে বোঝাই? সে রাতে ফায়াজের কান্না দেখে কেঁদেছিলেন মুরসালিনও। এতদিনে মনে হচ্ছে তার বোন এমন কারো হাতে পড়েছে যে নিজের সর্বোচ্চটুকু দিয়ে আগলে রাখবে আয়শাকে। আয়শা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে মুরসালিন আয়শাকে ডাকল। সেদিন বোনের মাথায় হাত রেখে মিথ্যা বলেছিল মুরসালিন। ওগুলো নাকি এডিট করা ছবি। আয়শা জানে তার ভাই মিথ্যা বলে না, কখনো মেনে নেয়। একটা সংসার বাঁচাতে মিথ্যা বললে কি পাপ হয়? আয়শা চলে আসার পর মুরসালিন নিজের ঘরে যেতে নিলে শৈলীর সাথে দেখা হয়। কান্না করেছে বোধহয় খুব। চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। কিছু করার নেই, সত্যিটাকে মানতেই হবে। শৈলী কথা বলে না ফায়াজের সাথে, নিচে চলে গেল। আয়শা মনে মনে ভীষণ অনুতপ্ত হয়। কতগুলো কথাই না শোনালো বেচারাকে। মনে মনে সিদ্ধান্ত নেয় ক্ষমা চেয়ে নেবে। ফায়াজ আজও আসেনি খাবার টেবিলে। সবাইকে খাইয়ে আয়শা খাবার নিয়ে ঘরে গেল। ফায়াজ ল্যাপটপে কাজ করছে। আয়শা খাবার ফায়াজের সামনে টেবিলে রাখল। ছোট করে বলল, খেয়ে নিন, ক্ষুধা নেই। খাইয়ে দেব? লাগবে না। আয়শা কাঁদো কাঁদো মুখে চেয়ে রইল ফায়াজের দিকে। একটু বেশি বলে ফেলেছে সে। ক্ষমা করবে না ফায়াজ? তাহলে কি সত্যিই চলে যেতে হবে স্বামীর সংসার সব ছেড়ে? ফায়াজ দেখল আয়শার চোখ থেকে পানি পড়ছে। কাঁদছো কেন? আয়শার চোখের পানিটুকু মুছে নিল। কাল যদি আপনি বলতেন ওসব বানানো ছবি, মিথ্যা সব, তাহলে তো হতো। বললে কি তুমি বিশ্বাস করতে? ক্ষমা করবেন না? ফায়াজ ল্যাপটপ বন্ধ করে আয়শাকে টেনে কোলে বসালো। আয়শা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ফায়াজ আয়শার চোখ মুছে দিয়ে বলল, এতটুকুতে কাঁদলে চলে? তুমি এত সহজ সরল কেন আয়শা? সেজন্য তো সবাই ঠকায়। আপনিও তো। আমি কষ্ট দিলে কান্না পায় কেন? ভালোবাসেন? জানি না। খাইয়ে দিবে বললে? আয়শা যত্ন সহকারে খাওয়ালো ফায়াজকে। ফায়াজ আয়শাকে জড়িয়ে ধরে বলল, আমায় কবে ভালোবাসবে আয়শু? জানেন শৈলী আপার কি একটা হয়েছে, সারাদিন ঘরের দরজা বন্ধ করে বসে থাকে। ও মুরসালিন ভাইকে ভালোবাসে। ভাইজান ওকে ফিরিয়ে দিয়েছে।
আয়শা অবাক হয়ে বলে, ভাইজান বিবাহিত, ভাবি বেঁচে নেই, তবে একটা মেয়ে আছে ওদের, মেহের। ফায়াজ আয়শাকে বলে, মেহেরকে নিয়ে আসে না কেন ভাইজান? বাচ্চা মানুষ, এত দূরের পথ, তাই আনেনি। ভাইজান কাল চলে যাবে। আয়শা ফায়াজের গা ঘেঁষে বসে বলে, আমি কি ভাইজানের সঙ্গে যেতে পারি? মেহেরকে দেখতে বড্ড মন কেমন করছে। ভাইজানের সঙ্গে না, তবে তবে আমার সঙ্গে যেতে পারো। আয়শা তো ভীষণ খুশি। শোনেন, কাল ভাইজানের জন্মদিন। সকালে খাবার টেবিলে সকলে একসঙ্গে খাবার খেতে বসেছে। আহসান মালিক বলল, ফায়াজ, হ্যাঁ বাবা, বলছিলাম তোমরা তো হানিমুনে যাওনি, কিছু কি ভেবেছ? এখনও বিয়ের অনুষ্ঠানই হলো না বাবা, তাহলে আগে গেট টুগেদার অ্যারেঞ্জ করি। সেটাই বলছিলাম, রাতে একবার ঘরে এসো, আলোচনা করব। আয়শা ভেতরে ভেতরে ভীষণ লজ্জা পাচ্ছে। খাওয়া শেষ করে ফায়াজ ঘরে গেল, আয়শাও গেল। ফায়াজ অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। তুমি কি বলো আয়শা? আপনারা যা ভালো মনে করেন করেন। না আয়শা, যেদিন তুমি আমায় ভালোবাসবে সেদিনই আমার বিয়ে হবে, কারণ তারপর আমি আর তোমার থেকে দূরে থাকবো না। আয়শা চুপ করে থাকে। তোমার আপত্তি থাকলে আমি বাবাকে না করে দেবো আয়শা। না, তার কোনো প্রয়োজন নেই। তার মানে আমার বেগম তার স্বামীকে গ্রহণ করতে প্রস্তুত। বাগানে আনমনে বসে আছে মোরসালিন। জন্মদিনের সব প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে। আজ রাতেই বাংলাদেশে ফিরবে। মেহের অসুস্থ, আম্মা সামলাতে পারছে না। বাড়িতে গিয়ে ভাগের জমিটা বিক্রি করে সে টাকা দিয়ে করাচি একটা বাড়ি নেবে। ছোট একটা বাড়ি, একতলা বাড়িটা, 6টা কক্ষ, তাতে খানিকটা আঙিনা আছে উঠান হিসেবে। কিছু দিয়ে বাড়িটা বুকিং করেছে, বাকি টাকা 3 মাসের মধ্যে দেবে। শৈলী এসে মোরসালিনের পাশে বসল। কি এত ভাবছেন? আজ রওনা হব তো বাড়িতে, সেটাই। আমায়ও নিয়ে চলুন না। কেন? আয়শা একটা ফুল হাতে নিয়ে ছিঁড়তে ছিঁড়তে বলল, ও মা, নিজের হবু সংসারটা একবার দেখব না? কেন পাগলামি করছে শৈলী? আমি বিবাহিত, আমার স্ত্রী না থাকলেও 4 বছরের একটা বাচ্চা আছে। তুমি অবিবাহিত একটা মেয়ে, তুমি কেন আমায় বিয়ে করবে? ভালোবাসি বলে। আর আপনার সন্তানেরও তো মায়ের প্রয়োজন, তাই না? আমায় ভরসা করুন, আমি মেহেরকে মায়ের চেয়ে কোনো অংশে কম ভালোবাসবো না। আবেগে জীবন চলে না শৈলী, এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ফায়াজ তোমায় ভালো ঘরে বিয়ে দেবে, আমায় আপনি বিয়ে করবেন না, তাই তো? কি করে করব শৈলী? আমি যে মেহেরের মাকে আজও ভুলতে পারিনি। শৈলীর হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো যেন। চোখের পানি মুক্তার দানার মতো ঝরঝর করে পড়ল। মানুষ দ্বিতীয়বার ভালোবাসে না মোরসালিন সাহেব? বাসে হয়তো, আবার অনেকেই বাসে না। আমাদের আবার কবে দেখা হবে? বেঁচে থাকলে 1 মাস পর, আবার হতেও পারে এটাই শেষ। মোরসালিন উঠে গেল, শৈলী বসে রইল ঠায়। আহা জীবন, সে যেন ছেড়ে যাওয়া স্টেশনের যাত্রী। সে রাতে মোরসালিন চলে যায় মালিক বাড়ি থেকে, শৈলীর মন থেকে নয়। শৈলী তার ছেলের হাসি দেয়। আকাশটা কালো মেঘে ঢাকা, খুব জোরে বৃষ্টি নামবে বোধ হয়। রাত কত হবে? আনুমানিক 12টা। শৈলী ছাদের সে জায়গাটায় বসে যেখানে রোজ মোরসালিন বসত। কেমন অদ্ভুত একটা অনুভূতি হয়। লোকটা কত দূরে, চাইলেও দেখতে পারবে না। গগন কাঁপিয়ে বাজ পড়ল। শৈলী একটু আতকে উঠল না। এমনিতে ঝড়বাদলের মধ্যে শৈলী বাইরে বেরোয় না। আজ কি হলো কে জানে, একটুও ভয় ডর কাজ করছে না। ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো। শৈলী তখনও ছাদের কার্নিশে পা ঝুলিয়ে বসে শুয়ে পড়ল পেছন দিকে। হাসছে সে। পাগলামি বলে কি এটাকে? হায় জীবন আমার, একজনকে ভালোবাসলাম, চোখের সামনে অন্য কারোর সাথে তাকে সংসার করতে দেখছি রোজ। আরেকজন পাষণ্ড, সে তার প্রাক্তন স্ত্রীকে ভুলতে পারছে না। পরদিন সকালে শৈলীকে ছাদে অজ্ঞান অবস্থা পাওয়া গেল। শৈলীর যখন জ্ঞান ফিরল, দেখল বাড়ির সবাই তার পাশে। আয়শা দ্রুত কাছে আসলো। কি হয়েছিল আপনার শৈলী আপা? আপনি কি সারা রাত ছাদে ছিলেন? সারাদিন রেস্ট নিয়ে কাটল শৈলীর। আয়শা তার পুরো খেয়াল রেখেছে। ফায়াজ বড্ড মিস করে মোরসালিনকে। কত রাত তারা গল্প করে কাটিয়েছে। ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে তাদের। আয়শার থেকে নাম্বার চেয়ে নিল। রাত তখন প্রায় 11টা। বিগত দিনগুলোর অভ্যাসে ফায়াজ ছাদে গেছে। আয়শা ঘরে ঘুমাচ্ছে। মোবাইল থেকে কল করলো মোরসালিনের নাম্বারে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আমি ফায়াজ বলছি। বলো ফায়াজ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনার কথা খুব মনে পড়ছে ভাইজান। মোরসালিন শান্ত গলায় বলল। শৈলী কেমন আছে? ফায়াজ অনুরোধের সুরে বলল, আপনার কাছে কিছু চাইলে কি দেবেন ভাইয়া? অবশ্যই। শৈলীকে মেহেরের মা করে নেবেন ভাইজান। মোরসালিন নীরব, কোনো কথাই বলছে না। আমার এক বোনকে আপনি ভালোবেসে আগলে রেখেছিলেন, সে চলে গেছে। আমার আরেক বোনকে আমি আপনার কাছে করুণা করছি ভাইজান। আমি তোমার অনুরোধ ফেলতে পারবো না ফায়াজ, কিন্তু এই বিয়েটা কিভাবে সম্ভব? আপনি মেহেরকে আর আম্মাকে নিয়ে চলে আসুন, আপনার বাড়িতে উঠুন, তারপর শৈলীকেও না হয় নিয়ে নেবেন। তোমার বোনের কাছে ফোনটা পৌঁছে দাও। ফায়াজ হাসল, বুক থেকে যেন পাথর নেমে গেল। দৌড়ে গেল শৈলীর ঘরে। শৈলী জানলা দিয়ে বাইরে দেখছে আকাশ। মনে কত ভাবনা কল্পনা। ফায়াজের ডাক শুনে চোখ মুখ মুছে মাথায় ওড়না দিয়ে দরজা খুলল। এতক্ষণ লাগে তোর দরজা খুলতে? নে ধর, মোরসালিন ভাই কল দিয়েছে, তোর সাথে কথা বলতে চায়। মোবাইলটা হাতে নিতে জড়তা কাজ করে। ফায়াজ শৈলীর হাতে মোবাইল দিয়ে নিজের ঘরে চলে গেল। মোবাইল কানে ধরতেই ওপাশ থেকে মোরসালিনের কণ্ঠ শোনা যায়। আসসালামু আলাইকুম ম্যাডাম, শুনলাম জ্বর বাঁধিয়েছেন।
আপনার মেয়েরও জ্বর, মা মেয়েতে অসুস্থ হয়ে থাকলে আমি একা সামলাবো কি করে? শৈলী কেঁদে ফেলল। এই কান্নাটা সুখের, আনন্দের। এ কয়দিনের দুঃখ যেন ঝরে পড়ছে এই কান্নায়। মুরসালিন হাসল মেয়েটার পাগলামি দেখে। আর একটা মাস অপেক্ষা করতে পারবেন ম্যাডাম? পারবো, সারা জীবন পারবো। এবার কান্নাটা থামান, মেয়ের সাথে কথা বলবেন না? শৈলী চোখে পানি নিয়ে হাসল, চোখ মুছে নিল। দিন ওর কাছে। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আম্মু, কেমন আছো তুমি? তুমি কোথায় আম্মু? আমার কাছে আসছো না কেন? আসবো মা, তোমার বাবা নিতে আসলে আসবো। বাবা নিয়ে আসো না আম্মুকে। তারা কথা বলতে থাকে। ফায়াজ রুমে গিয়ে দেখে আয়েশা ঘুমে আচ্ছন্ন। খয়েরি জামাটা উপরে উঠে গিয়ে পেটের খানিকটা অংশ উন্মুক্ত করে ফেলেছে। ফায়াজ শুকনো ঢোক গিল, এগিয়ে গিয়ে জামাটা ঠিক করে দিল। কপালে গালে কয়েকটা চুমু খেয়ে আয়েশার ওপর শুয়ে পড়ল। ফায়াজের দেহের ভারে ঘুম ভাঙল আয়েশার। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি করছেন? আরেকবার বলো। সরুন, আমার ঘুম পাচ্ছে। কি একটা আনরোম্যান্টিক বউ। এই, তুমি কি বোঝো না আমি একটা পুরুষ? আয়েশা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আমি কবে বলেছি আপনি মহিলা? আমি সেটা বলিনি, একটা পুরুষ। যখন একটা মেয়েকে পাশে নিয়ে শোয়, তাও আবার তার বউ। হ্যাঁ, তখন সে নিজেকে কিভাবে কন্ট্রোল করে বোঝো? আয়েশার সহজ সরল স্বীকারোক্তি। না। ফায়াজ রেগে আয়েশার উপর থেকে উঠে পড়ল। এই দুঃখে বাচ্চা মেয়ে বিয়ে করতে চাইনি। এত কিছু বোঝো, এটা বোঝো না? আপনি আমার জামা উপরে তুলছেন কেন? দেখার জন্য। ফায়াজের মাথায় দুষ্টু বুদ্ধি ভর করল। জানো, তোমাকে না জানিয়ে আমি না তোমার সবকিছু দেখে ফেলেছি। ছি! ফায়াজ হো হো করে হেসে উঠল। আয়েশা উল্টো পাশ ফিরে শুয়ে পড়লে ফায়াজ আবার আয়েশার গায়ের ওপর গিয়ে শুয়ে পড়ল। ও বউ, একটা চুমু দাও না। কী সব অশ্লীল কথা বলছেন? ফায়াজ আয়েশার পিঠের উন্মুক্ত অংশে চুমু খেল। আয়েশা একটু কেঁপে উঠল। দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে শৈলী। ভাইজান, তোমার আয়েশা আর ফায়াজকে ওই অবস্থায় দেখে উল্টো দৌড় দিল শৈলী। আয়েশা কাঁদো কাঁদো মুখ করে বলল, দিলেন তো ইজ্জত সব শেষ করে। রাত 2টা বাজে। ঠলতে ঠলতে বাড়ি ফিরল ফারদিন। এটা নতুন কিছু না। রোজই বন্ধুদের সাথে পার্টি করে মদ খেয়ে বাড়িতে ফেরে সে। কখনো মাঝরাতে বা কখনো ভোর রাতে। বাড়িতে বলার কেউ নেই তো। মা জন্মের সময় গেছে তাকে ছেড়ে, আর বাবা 5 বছর হলো। কয়েকবার কলিং বেল চাপার পর সার্ভেন্ট এসে দরজা খুলল। ফারদিন হুড়মুড়িয়ে পড়ল তার গায়ে। ফারদিন বাবা, ঠিক আছো তুমি? আরে বিল্লাল কাকা, আমাকে কখনো বেঠিক থাকতে দেখেছো নাকি? ফারদিনকে রুমে নিয়ে যেতে যেতে বলল, আর কতদিন এসব করবে বলো তো? বাবু আর দিদিমণি সেই কবে থেকে চলে গেল, আর আমি হতভাগা তারই বাড়িতে পড়ে আছি। মরণ হয় না আমার। ফারদিন হেসে লুটুপুটি খাচ্ছে। বিছানায় শুয়ে পড়ল। তুমি বললে আমার অত্যাচার সহ্য করবে কে কাকা? জোরে জোরে হাসতে লাগলো ফারদিন। বিল্লাল বিলাপ করতে করতে বেরিয়ে গেল। বিল্লাল বহু বছর ধরে এ বাড়িতে কাজ করছে। হিন্দু ধর্মের তিনি। কখনো বিয়ে শাদী করেননি। উনি আছে একমাত্র ফারদিনের নিজের বলতে। বেলা 10টা বেজে গেছে। বিল্লাল ফারদিনকে ডেকে তুলে ঘুম থেকে। ফারদিন না উঠে আরও জড়সড়ো হয়ে শোয়। এখনও ঘুম হয়নি পুরোপুরি কাকা, উঠব না এখন। ফায়াজ বাবা এসেছে, ওঠো। ফায়াজের নাম শুনে ফারদিন ধরপড়িয়ে ওঠে। টপকি তবে কাজে লাগলো? ওকে বসতে বলো, আমি আসছি। 10 মিনিট পর ফারদিন বের হয়। আরে বন্ধু, আয় আয়, বুকে আয়। কতদিন পর আমার বাড়িতে জমিদারের পা পড়েছে। বিল্লাল কাকা, আজ বিরিয়ানি করো, সবাই একসাথে খাবো। ভাই থাম, আগে বল এখনো ভালো হোসনি? সেই বদভ্যাস। ভালো হয়ে আর কাজ নেই ভাই। তারপর বল তোর কি খবর? ফায়াজ কার্ড বের করে ফারদিনের হাতে দেয়। আমার বিয়ের ইনভাইটেশন কার্ড প্রথমে তোকে দিলাম। বিয়ের কার্ড? হ্যাঁ, আমাদের বিয়েটার তো কোনো অনুষ্ঠান হয়নি, তাই বাবা চাইছে। দাঁড়া, তুই কি সেকেন্ড ম্যারেজ করছিস? ম্যারিড সেকেন্ড, তবে সেই আগের জনকেই। ফারদিনের মুখটা এবার কালো হয়ে গেল। তার মানে আয়েশা আর ফায়াজের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে না? তবে কি ছবিগুলো দেখেনি আয়েশা? কিরে ভাই, মুখটা অমন করলি কেন? খুশি হসনি? কি করে খুশি হব? তুই একাই 2বার বিয়ে করছিস, আর আমি একটাও করতে পারলাম না। তুই বিয়ে করবি? তোর বউয়ের মতো বউ পেলে অবশ্যই করব। ভাই, আমার বউয়ের দিকে খবরদার নজর দিস না। দুজনেই হেসে ফেলল। ফায়াজ খাওয়া দাওয়া করে বেরিয়ে এলো। ফারদিন ভাবতে লাগলো কি করে এই বিয়েটা ভাঙা যায়। সেদিন ফারদিনই ফায়াজের সাথে মেয়েদের নুট পিকচারগুলো আয়েশাকে পাঠিয়েছিল, কিন্তু কোনো কাজ হলো না। ফারদিন মনে মনে জবরদস্ত একটা প্ল্যান করলো। ফায়াজকে মারতে হবে যে করেই হোক, তবেই আয়েশাকে পাবে। আলমারি থেকে নিজের ব্যক্তিগত রিভলভারটা বের করে কোমরে গুজে বের হলো ফায়াজের অফিসের উদ্দেশ্যে। গাড়ি ড্রাইভ করতে করতে ভাবলো অফিসে মারা যাবে না। অফিসে সিসি ক্যামেরা লাগানো আছে। ফায়াজকে যে করে হোক নদীর পাড়ে নিয়ে যেতে হবে। মেরে লাশ নদীতে ফেলে চলে আসবে। ফায়াজের অফিসে ঢুকে পিয়ের কাছে জানতে পারল ফায়াজ শহরের বাইরে গেছে, ফিরবে 2 দিন পরে। বাইরে বেরিয়ে গাড়ির চাকায় একটা লাথি মারল। কি ভেবেই আবার হেসে উঠল। ফারদিন খানের সবসময় প্ল্যান বি থাকে। খাওয়া দাওয়া শেষ করে আয়েশা আর শৈলী গল্প করছে। আয়েশা শৈলীর কাছে তাদের বাড়ির গল্প করছে। বাংলাদেশ কেমন, সেখানকার মানুষ কেমন, আম্মা কেমন, মেহের কেমন, সেসব বলছে শৈলীকে। কথার মধ্যে হঠাৎ পুরো বাড়ির লাইট অফ হয়ে গেল। কি হলো শৈলী আপা? আপনি বসুন, আমার ঘরে মোম আছে, আমি নিয়ে আসছি।
শৈলী মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ড্রয়িং রুম থেকে নিজের ঘরে গেল মোম আনতে। প্রায় 10 থেকে 15 মিনিট পার হয়ে গেল, কিন্তু শৈলী নিচে আসছে না। অন্ধকারের মধ্যে হাত চেয়ে আয়শাই গেল উপরে। শৈলী আপা কোথায় আপনি? আয়শা শৈলীর বারান্দা থেকে দেখল কয়েকটা অস্পষ্ট অবয়ব। দেখে মনে হচ্ছে পুরুষ লোক। জ্যোৎস্নার আলোতে দেখা যাচ্ছে কয়েকজন পুরুষ একটা বড় বস্তা কাঁধে করে নিয়ে যাচ্ছে। আয়শা চিৎকার দিতে গিয়েও মুখ চেপে ধরল। ডাকাত! লোকগুলো কি যেন বলাবলি করছে, আবার বাড়ির দিকে আসছে। আয়শা বাড়ির দরজা বন্ধ করতে গেল। দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, তবে ওরা বাড়িতে ঢুকেছিল কি করে? আয়শা দ্রুত ফায়াজকে কল দিল। হ্যাঁ, হ্যালো আয়শা, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? বাড়িতে ডাকাত ঢুকেছে, ওরা আমাদের বাড়ির দিকে আসছে। কি বলছো? আমি, আব্বু, শৈলী সবাই কোথায়? বাবা আর আম্মা হাসপাতালে। শৈলী আপাকে খুঁজে পাচ্ছি না। আমার কথা মন দিয়ে শোনো আয়শা। সদর দরজায় জোরে শব্দ হলো। ওরা ঢুকে পড়েছে বাড়ির ভেতরে। ফায়াজ হ্যালো হ্যালো বলতে লাগলো। আয়শার কোনো সারা শব্দ নেই। কিছুক্ষণ পর আয়শা সাড়া দিল। ফায়াজ বলল, শোনো আমার কথা মন দিয়ে। আমার বুক সেলফের পেছনে একটা সিক্রেট রুম আছে, আর সেটা সিকিউরড। তুমি সেখানে যাও। এই ডিজিটটা পাসওয়ার্ড। তাড়াতাড়ি যাও। ফায়াজের কথা মতো আয়শাও চলে যায় সেই রুমে। 7 থেকে 8 জন পুরুষ বাড়িতে আর কাউকে না পেয়ে ফিরে যায়। সকাল হওয়ার আগ অবধি আর আয়শা বের হয় না। ফারদিন অধীর আগ্রহে বসে আছে, সঙ্গে কাজী, উকিল নিয়ে। অন্যের বউয়ের সাথে বিয়ে করাতে কেউই অবশ্য রাজি নয়, তবে বন্দুকের নল মাথায় ঠেকলে সেটা ভিন্ন বিষয়। কয়েকজন লোক কালো বস্তা কাঁধে করে বাড়ির ভেতরে ঢুকল। ফারদিন মুচকি হাসল। ওই তো আমার রানী এসে গেছে। কাজী সাহেব খুতবা পড়ানো শুরু করুন। মেয়েটাকে এইভাবে আনতে দেখে কাজীরও মায়া হলো। ইয়া আল্লাহ, জীবনে এত বড় পাপ করিনি, মাবুদ ক্ষমা করো আমায়। ফারদিন বিরক্ত হয়ে কাজের মাথায় রিভলভার চেপে ধরল। এত কথা খরচ করছিস, এতক্ষণ বিয়ে পড়ানো হয়ে যেত। বাসর ঘরে যাব, তাড়াতাড়ি বিয়ে পড়া। তোর না হয় বউ নেই, আমার মতো অমন জোয়ান পোলার বাসর ঘরে যাওয়ার তারা বুঝিস না? আগে মেয়েটাকে তো বের করো। ফারদিন বস্তার মুখ খুলে আয়শাকে বের করতে যায়, কিন্তু বস্তার মুখ খোলার পর 442 ভোল্টের শক খায়।